আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমাকে একটু কমেন্টে জানাও তো যে ভয়েস শোনা যাচ্ছে কিনা। আমাকে একটু কমেন্টে জানাও যে ভয়েস শোনা যাচ্ছে কিনা। একটু কমেন্টে জানাও যে ভয়েসটা শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার কিনা। ওকে, আমি আজকে তোমাদেরকে কি পড়াবো, যেটা পড়াবো সেটা হচ্ছে সৃজনশীল প্র্যাকটিস করাবো আজকে তোমাদেরকে। ওকে, দেখো আমরা প্রথম চ্যাপ্টার যেটা প্রাণীদের শ্রেণীবিন্যাস ও বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এই চ্যাপ্টার যেটা আছে, এই চ্যাপ্টারটা আমরা মোটামুটি শেষ করে ফেলছি, বা ফুললি এই চ্যাপ্টারটা আমরা কী করে ফেলছি, শেষ করে ফেলছি। তো আজকে আমরা কি করব, এই চ্যাপ্টারের উপর কিছু সৃজনশীল প্র্যাকটিস করব। অ্যাকচুয়ালি আমরা দেখব যে তোমরা কিভাবে প্রশ্ন আসলে প্রশ্নের ক্লু ধরবে এবং কিভাবে আনসার করবে। কারণ মনে রাখবে যে বায়োলজির ক্ষেত্রে তুমি বই পড়তেছো ঠিক আছে, মেইন বই পড়তেছো ঠিক আছে, বাট সৃজনশীল লিখতে গেলে, সৃজনশীল যখন লিখতে যাবা তখন কিন্তু সিস্টেমেটিক্যালি লেখাটা জানতে হবে, সুন্দর করে লেখাটা জানতে হবে, সুন্দর করে লিখতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ক্লু ধরতে হবে। যেমন এই চ্যাপ্টারে কিন্তু অনেক ক্লু দেওয়া থাকে, সৃজনশীলে অনেক ক্লু দেওয়া থাকে। তো ওই ক্লুগুলো ধরতে জানতে হবে, ক্লুগুলোতে কী বলতে চাচ্ছে এগুলো বুঝতে হবে, ঠিক আছে। যেমন এখানে আমরা টোটাল 9টা পর্ব পড়ছিলাম। তো 9টা পর্বে অনেকগুলা প্রাণী আছে, অনেকগুলা প্রাণী সম্বন্ধে তোমরা ইজিলি জানতে পারছো এই 9টা পর্ব জানার মাধ্যমে। যেমন আমি যদি বলি যে পরিফেরা পর্বে কি কি প্রাণী আছে, তাহলে তোমরা বলতে পারবা পরিফেরা পর্বে প্রাণী আছে স্পঞ্জ, মিঠা পানির স্পঞ্জ, সামুদ্রিক স্পঞ্জ, এরকম প্রাণী পরিফেরাতে থাকে। আমি যদি বলি আর্থ্রোপোডাতে কারা আছে, এই বিশ্বে যতগুলো কীটপতঙ্গ আছে ওই কীটপতঙ্গ সবগুলো হচ্ছে আর্থ্রোপোডায় পড়ে। তেলাপোকা থেকে শুরু করে ঘাস ফড়িং, ঠিক আছে, যত ধরনের কীটপতঙ্গ আছে সবগুলো আর্থ্রোপোডাতে পড়ে। তো এই পর্বের যে পর্বগুলো পড়তেছ, পর্বের কোন কোন প্রাণীগুলো আছে সেগুলো সম্বন্ধে আইডিয়া রাখতে হবে, ওগুলোর ফিগারটা আইডিয়া রাখতে হবে, ফিগার। কারণ অনেক সময় পরীক্ষায় ফিগার দিয়ে দেয়, নাম বলবে না যে এই ধরো ফিগার একটা দিয়ে দিছে, ঠিক আছে, এখন ফিগারে কিচ্ছু বলে না, জাস্ট একটা ফিগার দিছে। এখন তুমি এই ফিগার দেখে বুঝতে হবে এটা কোন পর্বের কথা বলতেছে। ফর এক্সাম্পল সহজ করে যদি বলি, ধর একটা তেলাপোকার ফিগার দিছে, ধর একটা তেলাপোকার ফিগার দিছে। এখন তোমাকে আগে চিনতে হবে এটা তেলাপোকা। তেলাপোকা তো চিনো, অন্যান্য ক্ষেত্রে যেগুলো চিনো না সেগুলো বই থেকে দেখে ফিগারগুলা দেখতে হবে ভালো করে, ফিগারগুলা ভালো করে দেখতে হবে যে না এটা হচ্ছে ঘাস ফড়িংয়ের চিত্র, না এটা হচ্ছে কেঁচোর চিত্র, না এটা হচ্ছে যকৃৎ কৃমির চিত্র। চিত্রগুলো ভালো করে খেয়াল করতে হবে, সৃজনশীলের চিত্র আসে। এখন চিত্র দেখে প্রথমে প্রাণীর নাম কি এটা জানতে হবে। যে চিত্র একটা দিছে তোমাকে বুঝতে হবে যে এই প্রাণীটার নাম কি। যেমন সাপোজ আমি একটা তোমার ইউরোকর্ডাটা পর্বের একটা প্রাণীর চিত্র এখানে আঁকলাম বা সৃজনশীলে দিল। এখন তোমাকে তো বুঝতে হবে যে এই চিত্রটা কোন পর্বের আন্ডারে পড়ে। যেমন তুমি বুঝে গেলে এটা হচ্ছে ইউরোকর্ডাটার আন্ডারে পড়ে, তাহলে তুমি পরবর্তীতে লেখাগুলো লিখতে পারবা। তো আগে চিত্র দেখে প্রাণীটা কি এটা বুঝতে হবে, ওইটা কোনটার আন্ডারে পড়ে ওইটা বুঝতে হবে। সো চিত্র দেখাটা ফরজ, এই অধ্যায়ে চিত্র দেখাগুলো ফরজ, যে চিত্র দেখে বুঝতে হবে এটা কোন প্রাণী। তারপর কোন প্রাণী বুঝতে পারলেই তুমি বুঝতে পারবা যে এটা কোন পর্বের অন্তর্গত। আর কোন পর্বের অন্তর্গত বুঝতে পারলেই তুমি বৈশিষ্ট্যগুলো লিখতে পারবা, বা যা আছে তাগুলো লিখতে পারবে। মোট কথা চিনতে হবে এবং কোন পর্বে পড়ে এগুলো বুঝতে হবে, তাহলে তুমি সৃজনশীল একটা কি করতে পারবা, ভালো করে লিখতে পারবা। এবার আসো যে আমি সৃজনশীল করার আগে আমি তোমাদেরকে একটা চার্ট করে দিব। তো তোমাদের দায়িত্ব হচ্ছে এই চার্টটা একটু লিখা। তো তোমরা আশা করি সবাই খাতা কলম নিয়ে বসছো। তো আমি একটা চার্ট লিখে দিব এখানে।
তো ওই চার্টটা লিখবা, লিখে চার্টগুলোকে আমি এমনভাবে করছি যাতে তুমি উন্নত বৈশিষ্ট্যগুলো বুঝতে পারো যে একটার পর একটা যখন আসবে এটা কিসের ভিত্তিতে উন্নত বৈশিষ্ট্যগুলো বুঝতে পারবে, ঠিক আছে। আর এটা আমরা সিরিয়াল করে দেখবো। তো মনে রাখবা যে পর্ব টোটাল 9টার মধ্যে যেগুলো পরে থাকে সেগুলো বেশি উন্নত। আমি ফার্স্ট ক্লাসেই বলছিলাম বা সেকেন্ড কোন একটা ক্লাসে বলছিলাম যে পর্বগুলো থাকে পর্বগুলো অ্যাকচুয়ালি সিরিয়ালটা মেনটেন করতে হবে, কারণ প্রথমে যে পর্ব আসে তারপরে যে পর্বটা আসে সেটা প্রথম পর্বের তুলনায় বেশি উন্নত, মানে পরের দিকে যে পর্বগুলো থাকে এগুলো বেশি উন্নত। তো এখানে অনুন্নত থেকে উন্নতর দিক দিয়ে সিরিয়ালটা মেনটেন করছে। তো তোমাদের সৃজনশীলে এরকম প্রশ্ন অনেকবার আসে, প্রায় প্রতিটা সৃজনশীলে এরকম প্রশ্ন আমি দেখছি যে এরা অনুন্নত হলেও এরা উন্নত ব্যাখ্যা করো, এরা উন্নত হলেও এরা অনুন্নত ব্যাখ্যা করো, যে বি এর তুলনায় সি এবং ডি অধিক উন্নত ব্যাখ্যা করো, এর থেকে এ উন্নত এর থেকে ও উন্নত, এগুলো ব্যাখ্যা করতে হবে। আর উন্নত জিনিসটা যদি বুঝতে চাও প্রথম আগে তোমাকে ধরতে জানতে হবে যে কোনটা বেশি উন্নত, কোন পর্বটা বেশি উন্নত। তো পর্ব বেশি উন্নতটা বুঝতে হলে তোমাকে সিরিয়ালটা মেনটেন করতে হবে। এই যে তোমাদের বইয়ে প্রথমে পরিফেরা, তারপর নিডারিয়া, তারপর প্লাটিহেলমিনথেস, এখন এভাবেই তো দেওয়া আছে। এখন তোমাকে ওভাবেই শিখতে হবে, তুমি এভাবে শিখতে পারবে না যে পরিফেরার পর তুমি বললা আর্থ্রোপোডা, পরিফেরার পর তুমি বললা একানিডার্মাটা, এরকম বলতে পারবে না। এরকম বললে তোমার সিরিয়ালটা মেনটেন হবে না, প্লাস তুমি উন্নত সিরিয়াল যেটা সেটাও বুঝতে পারবে না, কারণ সিরিয়ালটা এমনভাবে করা হয়েছে অনুন্নত থেকে উন্নতর দিক দিয়ে গেছে। যেটা আমি একেবারে শুরুর দিকেই বলছিলাম, এই কথাগুলো বারবার বলছিলাম যে তোমরা সবসময় কম্পেয়ার করে করে পড়বা কোনটার থেকে কোনটা বেশি উন্নত, কোনটার থেকে কোনটা বেশি উন্নত। সবার লাস্ট যে পর্ব সেটা হচ্ছে কি করডাটা, এবং তোমরা জানো যে করডাটা পর্বের প্রাণীগুলো সবচেয়ে বেশি উন্নত। তাহলে দেখো তো করডাটা হচ্ছে সবার লাস্টে, তাহলে দেখো তো অনুন্নত থেকে উন্নতর দিকে গেছে না। পরিফেরার থেকে নিডারিয়া উন্নত, নিডারিয়া থেকে প্লাটিহেলমিনথেস উন্নত, প্লাটিহেলমিনথেস থেকে নেমাটোডা উন্নত, নেমাটোডা থেকে মলাস্কা উন্নত, মলাস্কা থেকে অ্যানিলিডা উন্নত, অ্যানিলিডা থেকে আর্থ্রোপোডা উন্নত, আর্থ্রোপোডা থেকে তারপর কি একাইনোডার্মাটা উন্নত, অ্যান্ড একাইনোডার্মাটা থেকে লাস্ট ওয়ান যেটা সবচেয়ে বেশি উন্নত সেটা হচ্ছে করডাটা। তাহলে সিরিয়ালটা মেনটেন করতে হবে। তাহলে প্রথমে সিরিয়ালটা এভাবে লিখবা, কারণ উন্নতর প্রশ্নগুলো প্রতিটা সৃজনশীলে থাকে। এই অধ্যায় থেকে যখন প্রশ্ন আসে তখন এই উন্নত কথাগুলা মানে ব্যাখ্যা করতে বলে, তো তোমাকে আগে উন্নত জিনিসটা বুঝতে হবে। এবার আসো প্রথমে আমরা কিভাবে উন্নতর ইয়াটা দেখব। দেখো আমি সিরিয়ালটা করে দিচ্ছি, একটা টেকনিকের সাহায্যে মনে রাখতে পারো সিরিয়ালটা। সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে পুয়ার, তোমরা এভাবে মনে রাখবা পুয়ার countries play in Namibia, Maldives, হ্যাঁ, তারপর হচ্ছে and artists are in England, China। জাস্ট এই ইংরেজি সেন্টেন্সটা মনে রাখবা, আমি যেভাবে বলে দিছি। পুয়ার কান্ট্রিজ প্লে ইন নামিবিয়া, এগুলো এই দুইটা দেশের নাম, মালদ্বীপস, অ্যান্ড আর্টিস্ট আর ইন ইংল্যান্ড, চায়না। মানে ফানি হলেও জিনিসটা এভাবে এই সেন্টেন্সটা ইংরেজি সেন্টেন্সটা মনে রেখে তুমি তোমাদের যে 9টা পর্ব আছে 9টা পর্ব ইজিলি সিকোয়েন্সটা মেনটেন করতে পারবা। যেমন পুয়ারের পি দিয়ে হচ্ছে পরিফেরা, পুয়ারের পি দিয়ে হচ্ছে পরিফেরা, সি দিয়ে হচ্ছে নিডারিয়া উচ্চারণ করার সময় সিটা সাইলেন্ট থাকে, কিন্তু সি দিয়েই তো শুরু হয় ইংরেজি ওয়ার্ডটা। নিডারিয়া উচ্চারণ করার সময় সিটা সাইলেন্ট থাকে, উচ্চারিত হয় না, বাট সি দিয়েই তো শুরু হয়। তারপর পি দিয়ে হচ্ছে প্লাটিহেলমিনথেস, ঠিক আছে। এন দিয়ে হচ্ছে নেমাটোডা। দেখো আমি সিকোয়েন্সটা তোমাদেরকে মেনটেন করার ওয়েটা দেখাই দিচ্ছি। এম দিয়ে হচ্ছে মলাস্কা, তারপর এ দেখো এন আছে না, এন, তাহলে অ্যানিলিডা, এন দিয়ে কি অ্যানিলিডা। তারপর আর্টিস্টের ART, দেখো আর্টিস্টের ART দিয়ে আর্থ্রোপোডা, ART দিয়ে কি
আর্থ্রোপোডা। তো এই দুইটা মনে রাখতে পারবা, কারণ এ এন দিয়ে অ্যানিলিডা, এটা অ্যানিলিডার এ এন, এখানকার এ এন, তাহলে কোনটা আগে? অ্যানিলিডা আগে। তারপর এ আর টি, আর্থ্রোপোডার এ আর টি, ইজিলি মনে রাখতে পারবা, যদিও দুইটা এ দিয়ে, বাট এর পরের এই বর্ণটা দেখলেই বোঝা যাবে কোনটা আগে, অ্যানিলিডা নাকি আর্থ্রোপোডা। ই দিয়ে হচ্ছে একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা, অ্যান্ড দ্য সি দিয়ে হচ্ছে কর্ডাটা। তাহলে আমরা আমাদের কি পেয়ে গেলাম? 9টা পর্ব সিকুয়েন্সিয়ালি আমরা মনে রাখার ওয়েটা দেখে গেলাম। পুয়ার কান্ট্রিজ প্লে ইন নামিবিয়া, মালদ্বীপস অ্যান্ড আর্টিস্ট আর ইন ইংল্যান্ড, চায়না। এই ওয়ার্ডটা মনে রাখার কোনো ব্যাপার না, যদি তুমি এটাকে কমপক্ষে 5-10 বার বলতে থাকো। 5-10 বার বলতে থাকলে তুমি এই ওয়ার্ডটা ইজিলি মুখস্থ হয়ে যাবে। আর এই ওয়ার্ডটার মাধ্যমে তুমি সিকোয়েন্সটা মেনটেন করতে পারবা পর্বের। প্রথমে যেটা আসে সেটা হচ্ছে পরিফেরা, দেন নিডারিয়া, দেন প্লাটিহেলমিনথাস, দেন নেমাটোডা, দেন মলাস্কা, দেন এলিরিডা, দেন আর্থ্রোপোডা। তোমরা এটা লিখো, দেন আর্থ্রোপোডা, দেন একাইনোডার্মাটা, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ কর্ডাটা। তো এই সেন্টেন্সটা দিয়ে তোমরা ইজিলি সিকোয়েন্সটা মনে রাখতে পারবা। এবার আসো, এই সিকোয়েন্সটা তো মনে রাখলা, এই সিকোয়েন্সটা কিসের ভিত্তিতে মনে রাখবা? এই সিকোয়েন্সটা এমনভাবে করাইছে, সেটা হচ্ছে এটা হচ্ছে অনুন্নত থেকে উন্নতর দিকে। মানে আমি এভাবে দেখাইছি যে এটা হচ্ছে অনুন্নত থেকে উন্নতর দিকে। তার মানে ধরো এই উপরের দিকে যেগুলো থাকবে এগুলো হচ্ছে অনুন্নত, তো যত নিচের দিকে যাবে সেগুলো হচ্ছে উন্নত। তাহলে এটা হচ্ছে অনুন্নত থেকে উন্নত দিকের সিকোয়েন্স। ভালো করে খেয়াল করো, এই প্রশ্নগুলা সৃজনশীল আসে, কোনটার চেয়ে উন্নত, কোনটার চেয়ে অনুন্নত, এই প্রশ্নগুলা সৃজনশীল আসে। এখন তুমি যদি এই প্রশ্ন আনসার করতে চাও, আগে তোমাকে বুঝতে হবে কোনটা অনুন্নত কোনটা উন্নত, তারপরে না তুমি আনসার করতে পারবা। তুমি যদি ক খ গ না পারো তাহলে তুমি একটা শব্দ লিখতে পারবা না। তো স্বাভাবিক, তোমাকে যদি জিজ্ঞেস করো অনুন্নত নাকি উন্নত, এটা তো তোমাকে আগে বুঝতে হবে, তারপরে না তুমি ব্যাখ্যা করতে পারবা অনুন্নত কিনা উন্নত বৈশিষ্ট্য দিয়ে। বৈশিষ্ট্যগুলো তো তোমরা পারো বা মনে রাখতে পারো। সো দেখো, অনুন্নত থেকে উন্নতর দিকে সিকোয়েন্স, আমি অ্যারো চিহ্নটা কোথায় দিছি? নিচে দিছি, নিচে। তার মানে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, বলো তো নিডারিয়া আর প্লাটিহেলমিনথাসের থেকে কোনটা উন্নত, তাহলে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, বলো তো নিডারিয়া এবং প্লাটিহেলমিনথাস এই দুইটা পর্বের প্রাণীদের মধ্যে কারা বেশি উন্নত, তাহলে আনসার কি হবে? একটু বলো তো আনসার কি হবে, একটু বলো, একটু বলো, একটু বলো। একটু বলো তো নিডারিয়া এবং প্লাটিহেলমিনথাস এই দুইটা পর্বের মধ্যে কোনটা বেশি উন্নত হবে? তুমি যদি এই সিকোয়েন্সটা মাথায় রাখো, অনুন্নত থেকে উন্নত দিকের সিকোয়েন্স। একটু বলো। হ্যাঁ, প্লাটিহেলমিনথাস, নিডারিয়া না, প্লাটিহেলমিনথাস। আনসার হচ্ছে প্লাটিহেলমিনথাস, কারণ আমি বলছি যে তুমি যত উপর থেকে নিচের দিকে যাবা সেটা তত বেশি উন্নত হবে। দেখো সিরিয়ালটা দেখো, অনুন্নত থেকে উন্নতর দিকে, অ্যারো চিহ্ন দেখো, অ্যারো চিহ্ন। তাহলে তুমি যত নিচের দিকে যাবা পর্বগুলো তত বেশি উন্নত হয়। এবং ফাইনালি সবচেয়ে উন্নত গোষ্ঠী হচ্ছে এই কর্ডাটাই সবার লাস্টে। তো সবার লাস্টে যেটা থাকবে সেটাই বেশি উন্নত। তো এখন দেখো, নিডারিয়া আর প্লাটিহেলমিনথাসের তুলনায় কোনটা নিচে? এরো চিহ্ন দিয়ে দেখো কোনটা নিচে। প্লাটিহেলমিনথাস নিডারিয়ার চেয়ে নিচে, তাহলে নিচে হলে তত বেশি উন্নত, তার মানে প্লাটিহেলমিনথাস উন্নত। এইগুলো ধরতে জানতে হবে, এগুলো ধরলে তুমি সৃজনশীল আনসার করতে পারবা। সৃজনশীল আনসার করতে হবে, কারণ সৃজনশীলে এই প্রশ্নগুলো বেশিরভাগ আসে, কোনটার চেয়ে কোনটা বেশি উন্নত, কোনটার চেয়ে কোনটা বেশি উন্নত। তো কিভাবে ধরবা? যার সাথে যার কম্পেয়ার করতেছ সেটার তুলনায় কোনটা বেশি নিচে, তার মানে প্লাটিহেলমিনথাস নিডারিয়ার চেয়ে নিচে, তাহলে আমাদের সিকোয়েন্সটা এটাই বলতেছে যে নিচে থাকলেই উন্নত হবে। তাহলে প্লাটিহেলমিনথাস নিডারিয়ার তুলনায় উন্নত। তাহলে এভাবেই তোমরা ধরবা যে কোনটা থেকে কোনটা বেশি উন্নত। তা আশা করি বুঝতে পারছি। এরকম সৃজনশীল এরকম প্রশ্ন অহরহ আছে এই অধ্যায়ের। তো এই সৃজনশীলের এই প্রশ্নগুলো যদি আনসার করতে চাও, তোমাকে আগে এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা যদি বুঝো, তারপরে তুমি ওই উন্নত অনুন্নত বের করে ব্যাখ্যা করতে পারবে। ঠিক আছে, ওকে। তাহলে আমি এটা একটু মুছে দিচ্ছি। ওকে, দেখো আমি এটা একটু অনুন্নত উন্নত তো বুঝছো, আমি এটা একটু মুছে দিচ্ছি। দেখো, এবার আসো, এখানে আমি
কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এই পর্বগুলা যে বৈশিষ্ট্যগুলা আলোচনা করলেই বুঝবে যে কিভাবে কোনটার চেয়ে অনুন্নত বা উন্নত হয়েছে। প্রথমে আসো যে পরিফেরা পর্ব যেটা দেখতেছে, এখানে আমি কিছু সিকোয়েন্স কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে এগুলাকে আমি বলতে পারি। যেমন আমি যদি বলি কোষীয় সংগঠন মাত্রা, আমি একটু এভাবে বক্স করে দিই। একটু দেখো, আমরা সৃজনশীল প্র্যাকটিস করব, সমস্যা নেই। দেখো এখানে আমরা কিছু পয়েন্ট দিব, ঠিক আছে? যেমন এটা হচ্ছে ধরো কোষীয় সংগঠন মাত্রা, কোষীয় সংগঠন মাত্রা। তোমরা কোষীয় সংগঠন মাত্রা একেবারে এই চ্যাপ্টারের শুরুর দিকে পড়ছো যে প্রাণীদেরকে কোষীয় সংগঠন মাত্রার উপর কিন্তু কি করা হয়েছে, শ্রেণী বিভাগ করা হয়েছে। যেমন কিছু কিছু প্রাণী আছে যারা শুধুমাত্র কোষ নিয়ে গঠিত, কিছু কিছু প্রাণী আছে যাদের কোষ তো আছে এবং কোষের মধ্যে কি পাওয়া গেছে, টিস্যু পাওয়া গেছে, মানে টিস্যু পাওয়া গেছে। কিছু কিছু প্রাণী আছে কোষ আছে, টিস্যু আছে, আবার সাথে কি পাওয়া গেছে, অঙ্গ পাওয়া গেছে। আবার কিছু সবচেয়ে বেশি উন্নত প্রাণী আছে যাদের কোষ আছে, টিস্যু আছে, অঙ্গ আছে এবং তন্ত্রও আছে। এভাবে প্রাণীদেরকে শ্রেণী বিভাগ করা হয়েছে। এখন আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি কোনটা বেশি উন্নত, যারা অঙ্গ তন্ত্র মাত্রার প্রাণী তারা বেশি উন্নত, কারণ তাদের অঙ্গও আছে, তন্ত্রও আছে। মানে অঙ্গতন্ত্র থাকা মানে কি, কোষ টিস্যু এগুলোও আছে, মানে তাদের চারোটা আছে, কোষও আছে, টিস্যু আছে, অঙ্গও আছে, তন্ত্রও আছে। অঙ্গ তন্ত্র মাত্রার প্রাণী কি, তোমরা এই জিনিসগুলো পড়বা। অঙ্গ তন্ত্র মাত্রার প্রাণী এভাবে বলার কারণটা কি? এভাবে বলার কারণটা হচ্ছে কারণ অনেকগুলো অঙ্গ মিলেই তন্ত্র হয়, অনেকগুলো অঙ্গ মিলেই কিন্তু তন্ত্র হয়। দ্যাটস ওয়াই এভাবে বলে যে অঙ্গ তন্ত্র মাত্রার প্রাণী। তো চিন্তা করো এদের অঙ্গ তন্ত্র আছে, তাহলে এরা বেশি উন্নত হবে। তো এভাবে কিন্তু এই বৈশিষ্ট্য দিয়ে তুমি উন্নত যাচাই করতে পারবা কোনটার চেয়ে উন্নত। আচ্ছা, তো তার আগে দেখো এখানে আমি যদি পরিফেরার ক্ষেত্রে বলি, আমি এটা একটু মুছে দিই, এখানে একটু মুছে দিই। হ্যাঁ, পরিফেরার ক্ষেত্রে যদি আমি বলি, এটাই হচ্ছে আমাদের কোষীয় সংগঠন মাত্রা। তো দেখো পরিফেরার ক্ষেত্রে পরিফেরার বডিটা শুধুমাত্র কোষ নিয়ে গঠিত, তাহলে মানে পরিফেরার বডিটা শুধুমাত্র কি, কোষ নিয়ে গঠিত। দ্যাটস ওয়াই আমি এই পরিফেরাকে বলতে পারবো কোষীয় মাত্রার প্রাণী, পরিফেরাকে বলতে পারবো কোষীয় মাত্রার প্রাণী। কিন্তু তুমি নিডারিয়াতে আসো, নিডারিয়াতে যখন দেখবা আমরা বলছি যে কোনটা কার চেয়ে বেশি উন্নত, যত নিচে যাবে সেটা তত বেশি উন্নত। তাহলে পরিফেরার থেকে যদি তুমি নিডারিয়ার সাথে তুলনা করো, তাহলে নিডারিয়া পরিফেরার তুলনায় উন্নত। তাহলে খেয়াল করো নিডারিয়া নিশ্চয় শুধুমাত্র কোষ থাকবে না, যেহেতু নিডারিয়া পরিফেরার চেয়ে বেশি উন্নত, তাহলে নিডারিয়া নিশ্চয়ই শুধু কোষ থাকবে না, নিডারিয়া কোষের পাশাপাশি কি পাওয়া যাবে, টিস্যু পাওয়া যাবে। একটা উন্নত বৈশিষ্ট্য, বুঝতে পারছো? দেখো পরিফেরাতে শুধুমাত্র কোষ ছিল, কিন্তু নিডারিয়াতে কি হয়েছে, নিডারিয়া তো পরিফেরা থেকে একটু উন্নত, তো নিডারিয়ার ক্ষেত্রে কি হয়েছে, কোষ তো থাকবেই কিন্তু অনেকগুলো কোষ মিলে একটা নির্দিষ্ট কাজ করবে, যেটা হচ্ছে টিস্যু। তার মানে এরা হচ্ছে কোষীয় টিস্যু মাত্রার প্রাণী। তাহলে আমি সংক্ষেপে বলতে পারি এরা হচ্ছে টিস্যু মাত্রার প্রাণী। তারপর আসো প্লাটিহেলমিনথেসের কাছে আসো। এখন দেখো তুমি যদি নিডারিয়ার সাথে প্লাটিহেলমিনথেসের কম্পেয়ার করো, তাহলে নিশ্চয়ই প্লাটিহেলমিনথেস নিডারিয়ার তুলনায় উন্নত, কারণ নিচে, যত নিচে তত বেশি উন্নত। তাহলে নিডারিয়া শুধুমাত্র টিস্যু পাওয়া যায়, মানে কোষ পাওয়া যায় আর টিস্যু পাওয়া যায়। তো প্লাটিহেলমিনথেস যেহেতু একটু উন্নত, তাহলে প্লাটিহেলমিনথেসের টিস্যুর পাশাপাশি নিশ্চয় অঙ্গ পাওয়া যাবে, কারণ তোমরা সিকোয়েন্স জানো অনেকগুলা কোষ মিলে হয় টিস্যু, অনেকগুলা টিস্যু মিলে হয় অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে হয় তন্ত্র। তাহলে প্লাটিহেলমিনথেসে দেখো এই অঙ্গ পাওয়া যাবে, প্লাটিহেলমিনথেসে কি পাওয়া যাবে, অঙ্গ পাওয়া যাবে। তাহলে প্লাটিহেলমিনথেস দেখছো একটু বেশি কি হয়েছে, উন্নত হয়েছে। এবার আসো প্লাটিহেলমিনথেসের তুলনায় যদি নেমাটোডার কম্পেয়ারটা করো, নেমাটোডার ক্ষেত্রে কি থাকবে, নেমাটোডার ক্ষেত্রে কি থাকবে, তাহলে তোমরাই বলো। অঙ্গের পর কি থাকে, তন্ত্র, অঙ্গের পর কি থাকে, তন্ত্র। তাহলে নেমাটোডা প্লাটিহেলমিনথেসের তুলনায় একটু বেশি উন্নত না? তাহলে নেমাটোডার কি টাইপসের প্রাণী, অঙ্গ তন্ত্র মাত্রার প্রাণী। মানে এখানে তুমি কি পাবা, অঙ্গ পাবা, তন্ত্র পাবা, মানে তন্ত্র, মোট কথা হচ্ছে তন্ত্র। মানে এখানে তুমি কি পাচ্ছ, তন্ত্র পাচ্ছ। তাহলে তুমি বলতেই পারতেছো যে নেমাটোডা প্লাটিহেলমিনথেসের তুলনায় একটু বেশি উন্নত।
তারপর মলাস্কার ক্ষেত্রেও তুমি তন্ত্রের পর কি আর কিছু থাকে? তন্ত্রের পর তো তন্ত্রই থাকবে। তাহলে মলাস্কা তন্ত্রমাত্রার প্রাণী, অর্গান তন্ত্রমাত্রার প্রাণী, মানে এখানে লিখতে পারো, দুইটা একসাথেই লিখতে পারো, অঙ্গ তন্ত্রমাত্রার প্রাণী। এখানেও তন্ত্র থাকবে, অঙ্গ তন্ত্র থাকবে, এখানেও অঙ্গতন্ত্র থাকবে, এখানেও অঙ্গতন্ত্র থাকবে, এখানেও অঙ্গতন্ত্র থাকবে, কর্ডাটাতেও অঙ্গতন্ত্র থাকবে। তো আশা করি আমরা আমি তোমাদেরকে একটু উন্নতটা কেমনে হচ্ছে এটা বুঝাইতে পারতেছি একটা এই ব্যাখ্যাটা দিয়ে, কোষী সংগঠন মাত্রার ব্যাখ্যাটা দিয়ে। আরও অনেক ব্যাখ্যা আছে, যেমন আমি তো শুধু এটা বললাম, আমি চাইলে প্রতিসাম্যতা নিয়েও আলোচনা করতে পারি। যেমন দেখো, হ্যাঁ, এদিক দিয়ে যদি আমরা বলি একটু প্রতিসাম্যতা নিয়ে যদি আলোচনা করি, খেয়াল করো, প্রতিসাম্যতা নিয়ে যদি আমরা আলোচনা করি, পরিফেরা প্রতিসাম্যতা যদি বলি, পরিফেরাতে অনেকগুলো প্রতিসাম্যতা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো মোটামুটি আমরা পরিফেরা পর্বের প্রাণীদেরকে অপ্রতিসাম্য বলতে পারি, কারণ পরিফেরা পর্বের প্রাণীদেরকে আমরা চাইলেও কোনোভাবে দুইটা সমান অংশে ভাগ করতে পারবো না। যেমন স্পঞ্জকে তুমি, পরিফেরা পর্বের একটা প্রাণীর নাম হচ্ছে স্পঞ্জকে তুমি কোনোভাবেও দুইটা সমান অংশে ভাগ করতে পারবে না। দ্যাটস ওয়াই আমরা পরিফেরা পর্বের প্রাণীকে অপ্রতিসাম্য বলতে পারি, অপ্রতিসাম্য বলতে পারি। কিন্তু তুমি নিডারিয়া পর্বে যদি আসো, নিডারিয়া পর্বের প্রাণীগুলা কিন্তু প্রতিসাম্য, তবে এই ধরনের প্রাণীরা হচ্ছে অরীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য। তোমরা নিশ্চয় অরীয় প্রতিসাম্য জানো। অরীয় প্রতিসাম্য মানে হচ্ছে যে কোনো একটা প্রাণীকে ঠিক লম্ব বরাবর সমান দুইটা অংশে যদি একাধিকবার ভাগ করা যায় তাদেরকে বলা হয় অরীয় প্রতিসাম্য। একটা এক্সাম্পল দিই, যেমন এটা হচ্ছে হাইড্রা। হাইড্রার স্ট্রাকচার হচ্ছে দেখতে এরকম, এগুলো হচ্ছে 4টা কোষিকা। তাহলে দেখো, তুমি হাইড্রাকে যদি সমান দুইটা অংশে ভাগ করতে চাও, প্রথমে তুমি এইভাবে একটা লম্ব বরাবর দুইটা অংশে ভাগ করতে পারছো, দুইটা অংশে ভাগ করছো, এদিক দিয়ে দুইটা কোষিকা গেছে, এদিক দিয়ে দুইটা কোষিকা গেছে। তো তুমি তো চাইলে এভাবে ভাগ না করে এভাবেও ভাগ করতে পারতে, মানে এদিক দিয়ে একটা কোষিকা যাবে, এদিক দিয়ে একটা কোষিকা যাবে, এদিক দিয়ে একটা কোষিকা যাবে, এদিক দিয়ে একটা কোষিকা যাবে। মানে তুমি চাইলে লম্ব অক্ষ বরাবর শুধু একবার না একাধিকবার কি করতে পারতেছো, সদৃশ অংশে ভাগ করতে পারতেছো। কারণ দেখো, 4টা কোষিকায় তুমি চাইলে প্রথমে একটা একটা করে ভাগ করতে পারো, চারদিকে 4টা কোষিকা যাবে, অথবা চাইলে তুমি দুইটা দুইটা করে এই পাশে 2টা কোষিকা যাবে, এই পাশে 2টা কোষিকা যাবে। তাহলে তুমি ঠিক লম্ব অক্ষ বরাবর একাধিকবার সদৃশ অংশে কি করতে পারতেছো, ভাগ করতে পারতেছো। এটাকেই বলা হয় অরীয় প্রতিসাম্য। তো এটা হচ্ছে কি অরীয় প্রতিসাম্য। এবার আসো যে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীরা কি রকম, প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীরা কি ধরনের প্রতিসাম্য, সেটা হচ্ছে এরা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এরা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আচ্ছা বলো তো, দ্বিপার্শ্বীয় মানে কি? দ্বিপার্শ্বীয় মানে হচ্ছে যদি লম্ব অক্ষ বরাবর দুটি সমান অংশে একবার ভাগ করা যায়, মানে একটা হচ্ছে বাম সাইডে আর একটা হচ্ছে ডান সাইডে, দুইটা পাশ পাবো। যেমন মানুষ, আমাকে যদি তুমি ভাগ করো, তাহলে আমাকে তুমি দুইটা সমান অংশে যদি ভাগ করতে চাও, ঠিক শুধুমাত্র এভাবে লম্ব অক্ষ বরাবর দুইটা একবার ভাগ করতে পারবা, একাধিকবার ভাগ করতে পারবা না। লম্ব অক্ষ বরাবর একবার ভাগ করবা, এবং ডান পাশে একটা অংশ, বাম পাশে একটা অংশ। দ্বিপার্শ্বীয় মানে কি, ডান পাশে একটা অংশ, বাম পাশে একটা অংশ, কিন্তু কয়বার ভাগ করতে পারবা? সর্বোচ্চ একবার। কিন্তু অরীয় প্রতিসাম্যকে তুমি লম্ব অক্ষ বরাবরই করছিলা, কিন্তু এখানে একাধিকবার ভাগ করতে পারছিলা। কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের ক্ষেত্রে তুমি লম্ব অক্ষ বরাবরই করতেছো, বাট একবার ভাগ করতে পারবা। তাহলে এটার আর এটার মধ্যে পার্থক্য বুঝছো? অরীয় হচ্ছে লম্ব অক্ষ বরাবর করতেছো কিন্তু একাধিকবার সদৃশ অংশে ভাগ করতে পারতেছো, কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের ক্ষেত্রে কি হচ্ছে, লম্ব অক্ষ বরাবরই করতেছো, বাট একবার ভাগ করতে পারতেছো, এবং দুইটা পাশ পাবা, একটা ডান পাশ একটা হচ্ছে বাম পাশ। তো এটা হচ্ছে দ্বিপার্শ্বীয়। তারপর নেমাটোডাও কিন্তু দ্বিপার্শ্বীয়, মলাস্কাও দ্বিপার্শ্বীয়। তারপর অ্যানিলিডাও দ্বিপার্শ্বীয়। তারপর কি আর্থ্রোপোডাও দ্বিপার্শ্বীয়। তারপর কি একাইনোডার্মাটা হচ্ছে পঞ্চ অরীয়। তোমরা নিশ্চয়ই একাইনোডার্মাটা পর্ব যখন তারা মাছ পড়ছিলা, তারা মাছে এরকম 4টা নালিকা পথ থাকে, খেয়াল করো, 4টা বলতেছি,
5টা নালিকা পথ থাকে এবং 5টা নালিকা পথকে তুমি 5 বার সদৃশ অংশে ভাগ করতে পারবা। কয়বার? 5 বার। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, কারণ 5টা নালিকা পথ। তাহলে একে তুমি চাইলে 5 বার ভাগ করতে পারবা। দ্যাটস ওয়াই এটা হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসম। অ্যান্ড করডাটা পর্বে প্রাণী হচ্ছে মানুষরাও কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে এরাও কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে তোমরা আলাদা আলাদা করে এগুলো শেখার দরকার নাই, তোমরা প্রতিসাম্যতা এভাবে শিখে ফেলতে পারবা। অপ্রতিসাম্য, অরীয়, দ্বিপার্শ্বীয়, পঞ্চ অরীয়, দ্বিপার্শ্বীয়। তো এটা তো এতটুকু তো বুঝছো। এবার আসো, আমরা এবার খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সিলমের ভিত্তিতে তুমি ভাগ করতে পারো। সিলম দেখো, সিলম চিনো না? আমরা বলছিলাম যে কি সিলম কি, যে ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে ভ্রূণীয় মেসোডাম থেকে উদ্ভূত একটি গহ্বর। খেয়াল করো, ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে ভ্রূণীয় মেসোডাম মানে মাঝখানে যে লেয়ারটা থাকে ওই লেয়ার থেকে উদ্ভূত একটা গহ্বর যেটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে, তাকেই কি বলে? সিলম বলে। তাহলে সিলম মানে হচ্ছে দেহ গহ্বর। তাহলে সিলম মানে হচ্ছে কি দেহ গহ্বর, বাট দেহ গহ্বরটা একটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা ঢাকা থাকবে, এটাই হচ্ছে সিলম। এখন সিলমের উপস্থিতির উপরে কিন্তু এদেরকে উন্নতর ভিত্তিতে ভাগ করা যায়, সিলমের উপর ডিপেন্ড করে। যেমন সিলম যাদের আছে এরকম 3 ধরনের প্রাণী পাওয়া যাবে। একটা হচ্ছে অ্যাসিলোমেট মানে কি? যাদের সিলম নাই। অ্যাসিলোমেট মানে কি? যাদের সিলম নাই। তারপর ইউসিলোমেট, সুডো মানে হচ্ছে ফেক, সুডোসিলোমেট মানে হচ্ছে ফেক সিলম, যাদের ফেক সিলম আছে। আর একটা হচ্ছে ইউসিলোমেট মানে যাদের প্রকৃত সিলম আছে। তোমরা সিলমে পড়ছিলা। তো দেখো, পরিফেরা পর্বের প্রাণীদের সিলম নাই, তাহলে এরা অনুন্নত না। তো অনুন্নত বিধায় তো এদের থাকবে না, কারণ এদের তো ভাই 3টে স্তরই নেই, এদের 3টে ভ্রূণ স্তরই নেই, তাহলে এদের সিলম থাকবে কোত্থেকে? তাহলে এদের সিলম নাই। হ্যাঁ, একটু তোমরা লিখো এদিক দিয়ে, সিলম দেখা না গেলে একটু লিখে ফেলো, সিলম নাই। এটা হচ্ছে কি, আমি পাশে দিয়ে তাও এটা বলে দিচ্ছি, এগুলো হচ্ছে কি সিলম, এগুলো হচ্ছে কি সিলম, এটা সিলম নাই। দেখো নিডারিয়া সিলম থাকবে কোত্থেকে? কারণ নিডারিয়া হচ্ছে দ্বিস্তরী প্রাণী। খেয়াল করো, নিডারিয়ার ভ্রূণস্তর হচ্ছে 2টা, একটা হচ্ছে এপিডার্মিস মানে বাইরের স্তর, আর একটা হচ্ছে এন্ডোডার্মিস মানে ভিতরের স্তর। মাঝখানের যে মেসোডার্মিসটা আছে মানে মাঝখানের যে লেয়ারটা আছে ওইটা নাই। নিডারিয়া হচ্ছে দ্বিস্তরী প্রাণী। আর দ্বিস্তরী প্রাণীদের ক্ষেত্রে সিলম থাকার প্রশ্ন আসে না, সিলম থাকতে হলে ত্রিস্তরী হতে হবে। ত্রিস্তরী মানে 3টা ভ্রূণ লেয়ার থাকতে হবে। তো আশা করি বুঝতে পারছো, এদেরও সিলম থাকবে না কারণ এটা দ্বিস্তরী। তাহলে নিডারিয়াতেও কোনো সিলম নাই। তারপর এখানে আসো, প্লাটিহেলমিনদেস পর্বে সিলম আদৌ কি থাকবে কিনা? কারণ খেয়াল করো যে এখানেও সিলম নাই, এখানেও সিলম নাই। তবে একটা আশ্চর্যের বিষয়, প্লাটিহেলমিনদেস কিন্তু ত্রিস্তরী। খেয়াল করো, নিডারিয়া হচ্ছে দ্বিস্তরী পর আসতেছে কি ত্রিস্তরী। তাহলে প্লাটিহেলমিনদেস হচ্ছে ত্রিস্তরী। তাহলে আমি কি বলছি, ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে সিলম থাকতে পারে, কিন্তু আশ্চর্যের বিষয় প্লাটিহেলমিনদেস ত্রিস্তরী হলেও এদের সিলম নাই, মানে এরা হচ্ছে অ্যাসিলোমেট, মানে হচ্ছে এরা হচ্ছে অ্যাসিলোমেট। তোমরা আমাকে বলো তো অ্যাসিলোমেট মানে কি? মানে হচ্ছে নাই, একটা গ্রিক ওয়ার্ড। মানে হচ্ছে নাই, আর সিলম মানে হচ্ছে সিলম নাই। তাহলে অ্যাসিলোমেট মানে হচ্ছে সিলম নাই। কিন্তু আশ্চর্যের বিষয়, প্লাটিহেলমিনদেস ত্রিস্তরী, 3টে স্তর আছে। তাহলে আমি যদি দেখাই, দেখো এটা একটা ভ্রূণ স্তর, আমি খুব হালকাভাবে আঁকতেছি। এটা একটা ভ্রূণ স্তর, এটা হচ্ছে তোমার বাইরের স্তর, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ভিতরের স্তর, মাঝখানের স্তর, আর এটা হচ্ছে তোমার ভিতরের স্তর। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে এপিডার্মিস মানে বাইরের স্তর, এই মাঝখানেরটা হচ্ছে মেসোডার্মিস, আর ভিতরটা হচ্ছে এন্ডোডার্মিস। তাহলে খেয়াল করো, এরা কিন্তু ত্রিস্তরী মানে 3টা স্তর আছে, বাট এদের সিলম নাই। কেন সিলম নাই? কারণ এখানে এদের যে এই যে মেসোডার্মিস থেকে উদ্ভূত, এই মেসোডার্মিস থেকে একটা গহ্বর পাওয়া যাচ্ছে। দেখো মেসোডার্মিসটা বাদ হয়ে গেছে, আমি মেসোডামটাকে বাদ দিছি, সিলমের ডেফিনেশনে পড়বা মেসোডাম থেকে উদ্ভূত। তাহলে দেখো মেসোডামের এই স্তরটা আমি বাদ দিছি, তাহলে মেসোডাম থেকে একটা গহ্বর তৈরি হয়েছে না? এখন দেখো এই গহ্বরটা ফাঁকা থাকে না, এই গহ্বরটা কি থাকে না বলছি, ফাঁকা থাকে না। মানে
সিলম হইতে হইলে গহ্বর কিন্তু ফাঁকা থাকতে হবে, সিলম হইতে হইলে, কারণ সিলম মানেই হচ্ছে দেহ গহ্বর। এখন এখানে যে গহ্বরটা পাওয়া যাচ্ছে এটা ফাঁকা থাকে না, মানে এখানে কিছু কোষ দ্বারা গহ্বরটা পূর্ণ থাকে, এখানে কিছু কোষ দ্বারা গহ্বরটা কি থাকে, পূর্ণ থাকে। তাহলে দেখো তো এখানে আর কোনো গহ্বর আছে? এই যে কোষগুলো দেখতেছ এই কোষগুলোর নাম হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, এই কোষগুলোর নাম হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। তাহলে স্পঞ্জি প্যারেনকাইমা দ্বারা এই তাদের দেহ গহ্বরটা ফিল আপ থাকে, দ্যাটস ওয়াই সিলমটা মানে সিলম আর থাকে না, দ্যাটস ওয়াই এটাকে আমি বলতে অ্যাসিলোমেট। কারণ সিলম মানে হচ্ছে দেহ গহ্বর, যেহেতু দেহ গহ্বরটা স্পঞ্জি প্যারেনকাইমা দ্বারা ফিল আপ হয়ে গেছে, না আর কোনো গহ্বর নাই, দ্যাটস ওয়াই এটা হচ্ছে অ্যাসিলোমেট। তাহলে এরা কি অ্যাসিলোমেট। এবার দেখো তুমি যদি নেমাটোডাতে আসো, নেমাটোডা পর্বের প্রাণীগুলা কিন্তু প্লাটিহেলমিনথেস থেকে উন্নত। কেন উন্নত? কারণ দেখো নিচে আছে, নেমাটোডা প্লাটিহেলমিনথেসের নিচে আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছ এদের যদি প্লাটিহেলমিনথেসের যদি অ্যাসিলোমেট থাকে তাহলে নিশ্চয়ই নেমাটোড একটু উন্নত হবে, মানে এদের সিলম থাকতে পারে, এদের সিলম থাকতে পারে। তো হ্যাঁ, নেমাটোডার ক্ষেত্রে সিলম আছে, তবে এখনো উন্নত না, মানে সিলমটা এখনো বেশি উন্নত না। কিন্তু আমি যদি প্লাটিহেলমিনথেসের সাথে কম্পেয়ার করি উন্নত, কারণ প্লাটিহেলমিনথেস সিলম এটা হচ্ছে অ্যাসিলোমেট আর নেমাটোডা হচ্ছে সুডোসিলোমেট, নেমাটোডা হচ্ছে সুডোসিলোমেট, মানে মোটামুটি সিলম থেকে উন্নত, মোটামুটি প্লাটিহেলমিনথেস থেকে উন্নত। কারণ প্লাটিহেলমিনথেসে সিলম নাই, কিন্তু নেমাটোডাতে সিলম আছে, তবে থাকলেও তত বেশি উন্নত না। তাহলে সুডোসিলোমেট মানে কি? সুডোসিলোমেট মানে হচ্ছে এদের ফেক সিলম থাকে, সুডো বা সিওডো মানে হচ্ছে ফেক, আর সিলম মানে তো সিলম, তার মানে এদের ফেক সিলম থাকে, তবে সিলম থাকে, সিলমটাকে বলতে হচ্ছে কি ফেক। এখন ফেক সিলম মানে কি? তাহলে আমি আবার বলি, এদের তিনটা লেয়ার থাকে, খেয়াল করো। একটা লেয়ার, এই সিলমের পিকচারগুলো বইয়ে আছে, সিলমের পিকচার বই থেকে দেখবা, কারণ সিলমের পিকচার দিয়ে সৃজনশীল আসে। সিলমের যে পিকচার বইয়ে আছে না, ওই সিলমের পিকচারগুলো সৃজনশীল বই থেকে দেখবা, দেখে কম্পেয়ার করবা, কারণ ওগুলো সৃজনশীল আসে। তখন তোমাকে ধরতে জানতে হবে কোনটা কি, কোনটা অ্যাসিলোমেট, কোনটা সুডোসিলোমেট, কোনটা তোমার কোনটা প্রকৃত সিলম, এগুলো তোমাকে চিত্র দেখে বুঝতে হবে, কারণ এগুলো সৃজনশীল আসে। তাহলে দেখো এটা হচ্ছে আমার বাইরের লেয়ার ভ্রূণ স্তরের, এটা হচ্ছে আমাদের ভিতরের লেয়ার মেসোডাম, আর এটা হচ্ছে মাঝখানের লেয়ার, আর এটা হচ্ছে সবচেয়ে ভিতরের লেয়ার। এখন খেয়াল করো আমি বলছিলাম কি বারবার মেসোডাম থেকেই মানে মাঝখানের লেয়ার থেকেই দেহ গহ্বরটা উদ্ভূত হবে। দেখো মাঝখানের লেয়ারটা বাদ যাওয়ার কারণে এদিক দিয়ে একটা ফাঁকা পাওয়া গেছে। তবে দেহ গহ্বর থাকলে হবে না, দেহ গহ্বরটা একটা পর্দা দ্বারা ঢাকা থাকতে হবে, পর্দাটার নাম হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। তাহলে তুমি দেখো এখানে দেহ গহ্বরটা তো পাওয়া গেছে, ঠিক আছে, বাট এখানে দেহ গহ্বরটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা তেমন ঢাকা নাই। যেমন আমি একটা পেরিটোনিয়াম পর্দা আঁকতেছি, দেখো এটাই হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। দেখো পেরিটোনিয়াম পর্দা দ্বারা ফুললি ঢাকা পড়ে নাই, কারণ এখানে স্টিল স্পেস আছে। খেয়াল করো, স্টিল এই এন্ডোডার্মিসে মানে এই এন্ডোডার্মিসটা পুরা ফাঁকা, মানে এখানে স্টিল স্পেস আছে। খেয়াল করছো, এখানে স্টিল স্পেস আছে। তাহলে এই পেরিটোনিয়াম পর্দাটা পুরোপুরি গহ্বরটাকে ঢাকতে পারে নাই, দ্যাটস ওয়াই এটাকে আমরা প্রকৃত সিলম বলতে পারতেছি না, ফেক সিলম বলতেছি। মোট কথা ফেক সিলম মানে হচ্ছে গহ্বর থাকতেছে ঠিকই, বাট গহ্বরটা পেরিটোনিয়াম পর্দাটা পূর্ণভাবে ঢাকা থাকে না, গহ্বরটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা পূর্ণভাবে ঢাকা থাকে না, অথবা বলতেই পারো পেরিটোনিয়াম পর্দাটা নাই, বলতেই পারো যে পেরিটোনিয়াম পর্দাটা নাই বা পেরিটোনিয়াম পর্দাটা গহ্বরটাকে পূর্ণভাবে ঢাকে না। দ্যাটস ওয়াই এটা হচ্ছে ফেক সিলম। বইয়ে পিকচার আছে, বই থেকে পিকচার দেখবা, তাহলে বুঝতে পারবা। তাহলে দেখো নেমাটোডা কিন্তু প্লাটিহেলমিনথেস সিলম একটু বেশি উন্নত না, কারণ প্লাটিহেলমিনথেস ডাইরেক্ট সিলম ছিল না, মানে অ্যাসিলোমেট, কিন্তু এখানে মোটামুটি সিলম পাওয়া গেছে, তবে এখনো তত বেশি উন্নত না, কারণ সিলমটা হচ্ছে ফেক সিলম, কারণ সিলমটা হচ্ছে কি ফেক সিলম। ওকে, এবার আসো মলাস্কাতে আসো। মলাস্কা দেখো, মলাস্কা বলো তো নেমাটোডার নিচে, তাহলে বুঝতেই পারতেছ যে মলাস্কা নেমাটোডার চেয়ে একটু বেশি উন্নত হবে, যার কারণে মলাস্কার সিলমও কিন্তু একটু উন্নত হবে। তাহলে আর সিলম বাকি আছে কয়টা? একটা, সেটা হচ্ছে কি ইউসিলম বা ইউসিলোমেট। ইউসিলোমেট মানে হচ্ছে প্রকৃত সিলম। দেখো তার মানে উন্নত হয়েছে কিনা, সিলমটা উন্নত হয়েছে কিনা কিভাবে দেখো, পিকচার যদি আঁকি, দেখো এই একটা লেয়ার,
এই আমাদের মেসোডার্ম লেয়ার, এই আমাদের ভিতরকার এন্ডোডার্ম লেয়ার। তো বুনীয় মেসোডার্ম থেকে উদ্ভূত একটা গহ্বর পাওয়া গেছে এবং এই গহ্বরটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা পূর্ণভাবে ঢাকা থাকে। কিভাবে দেখো, এই আমি একটা পেরিটোনিয়াম পর্দা রাখতেছি, দেখো পেরিটোনিয়াম পর্দা দ্বারা পূর্ণভাবে ঢাকা থাকে। এখান থেকে একটা বাইর হচ্ছে, দেখো বইয়ে দেখবা, বইয়ে খুব সুন্দর করে এঁকে দিছে। এখান থেকে একটা বাইর হচ্ছে এবং দেখো এই গ্যাস্ট্রোডার্মিসটা এভাবে ঢাকা পড়ছে, দেখছো? এই দেখছো পেরিটোনিয়াম পর্দাটা পুরো গহ্বরটাকে ভালোভাবে ঢেকে ফেলছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে প্রকৃত সিলম। এই পিকচারটা বইয়ে আছে, দেখবা। তো পিকচার বুঝতে হবে, পিকচার দেখে তোমাকে বুঝতে হবে কোনটা ইউ সিলম, কোনটা কোনটা প্রকৃত সিলম, কোনটা ফেক সিলম, কোনটা অ্যাসিলম। বুঝা গেছে? তো এরা হচ্ছে মলাস্ক হচ্ছে কি ইউসিলোমেট, মানে এদের প্রকৃত সিলম পাওয়া গেছে। তাহলে তুমি বলো মলাস্কা তাহলে নেমাটোডা হচ্ছে একটু উন্নত না? কারণ নেমাটোডা হচ্ছে ফেক সিলম আর এটা হচ্ছে প্রকৃত সিলম। তা আশা করি বুঝতে পারছো। তো এখানে সবগুলাই কিন্তু আবার ইউসিলম হবে, কারণ উন্নত উন্নত উন্নত। ইভেন কি আমরা যে কর্ডাটা পর্বের প্রাণী, আমরা মানুষরা, আমাদেরও কিন্তু ইউসিলম। তো আশা করি বুঝতে পারছো সিলমের ভিত্তিতে আমি কিভাবে ক্লাসিফিকেশনটা করছি। তো এখন দেখো আমি আবার বলতেছি, এভাবে করে তোমরা কি করতে পারো, ক্লাসিফিকেশনটা করতে পারো। তো বুঝতে পারতেছো কেন আমরা উন্নত বলতেছি, কেন এটার চেয়ে এটাকে বেশি উন্নত বলছি, এটার চেয়ে এটাকে উন্নত বলতেছি। এবার আসো, এটা তো গেল সিলম, এটা তো গেল কি সিলম। কিছু জিনিস আছে, যেমন আমি যদি বলি ডাইজেস্টিভ সিস্টেম, মানে শ্বসনতন্ত্র, সরি রেসপিরেটরি সিস্টেম শ্বসনতন্ত্র, তারপর এই সার্কুলেটরি সিস্টেম মানে সংবহনতন্ত্র, তারপর ডাইজেস্টিভ সিস্টেম মানে পরিপাকতন্ত্র। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট না? পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, তারপর একটা কি, একটা হচ্ছে সংবহনতন্ত্র, এগুলো খুবই ইম্পর্টেন্ট না? এই জিনিসগুলো থাকা মানে একটা প্রাণী তত বেশি উন্নত, একটা প্রাণী তত বেশি উন্নত। তাহলে আমি যদি এখানে একটু একটা ইয়াটা, আমি এটা একটু মুছে দিচ্ছি, আমি যদি একটা তোমাদেরকে ইয়াটা দেখাই, আমি এই জিনিসটা একটু মুছে দিচ্ছি, তোমরা এটা একটু করো। যে আমি এখানে আরও কিছু ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করতে চাচ্ছি, একটু দেখো ধৈর্য ধরে। এগুলো কিন্তু এই চার্ট আকারে যদি তুমি পড়ো, চার্ট আকারে পড়লে মানে তোমার অনেক কিছু একসাথে মনে রাখতে পারবা, অনেক কিছু তুমি একসাথে মনে রাখতে পারবা। তখন সৃজনশীল বলো বা বহু নির্বাচনী বলো, তখন তুমি ওখানে এই চার্টটা দেখে দেখে ভালো করতে, ওখানে কি করতে পারবা, একটা প্রিপারেশন নিতে পারবা, ফলে ভালো করতে পারবা। সো চার্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমরা এখন এখানে ওই শ্বসনতন্ত্র এগুলো নিয়ে একটা চার্ট করব, দেখবো কার শ্বসনতন্ত্র কেমন, কার আছে কার নাই। তাহলে তো উন্নত অনুন্নত একটা ভালো পার্থক্য বোঝা যাবে, কোনটা বেশি উন্নত কোনটা বেশি অনুন্নত। তো খেয়াল করো, আমি প্রথমে এখানে একটা চার্ট করতেছি। এই চার্টটা হচ্ছে কি নিয়ে, এই চার্টটা হচ্ছে এখান দিয়ে আমি জাস্ট এখানে উপর দিয়ে লিখবা তোমরা, এটা হয়তো দেখা যাচ্ছে না। এটা হচ্ছে পরিপাকতন্ত্র নিয়ে, এই চার্টটা হচ্ছে পরিপাকতন্ত্র নিয়ে। তোমরা জানো পরিপাকতন্ত্র মানে কি জানো, যেখানে খাবার, যে তন্ত্রের মাধ্যমে খাবার কি হয়, পরিপাক হয়। তো খেয়াল করো পরিফেরা পর্বের প্রাণীদের পরিপাকতন্ত্র আছে কিনা, কত হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীদের পরিপাকতন্ত্র আছে কিনা। অবশ্যই আছে, কারণ এরা প্রাণী, যেহেতু এরা প্রাণী তাহলে এদের খাবার দাবারের দরকার আছে এবং এদের খাবার দাবারের পরিপাকেরও একটা দরকার আছে। তাহলে পরিফেরা পর্বের পরিপাকতন্ত্র আছে, তবে পরিফেরা তরবের পরিপাকতন্ত্র হচ্ছে অসম্পূর্ণ। তাহলে তোমরা এখানে পরিপাকতন্ত্র, এটা কার চার্ট, কিসের চার্ট, পরিপাকতন্ত্রের চার্ট। তো তোমরা এখানে লিখবা পরিফেরা পর্বের পরিপাকতন্ত্র হচ্ছে অসম্পূর্ণ, অসম্পূর্ণ। নিডারিয়া পর্বের পরিপাকতন্ত্র কীরকম, দেখো নিডারিয়া পরিপাকতন্ত্র, যেহেতু নিডারিয়া পরিফেরার তুলনায় একটু বেশি উন্নত। খেয়াল করো, যেহেতু নিডারিয়া পরিফেরার তুলনায় একটু বেশি উন্নত, তাহলে এটার পরিপাকতন্ত্র হবে পূর্ণ পরিপাকতন্ত্র, মানে পরিপাকতন্ত্রটা ঠিক আছে, পরিপাকতন্ত্রটা পূর্ণ আছে, ঠিক আছে, এবং সুন্দরভাবে আছে, পরিপাকতন্ত্রটা সুন্দরভাবে গঠিত আছে, এটাই বুঝাতে যাচ্ছে, বা পূর্ণভাবে গঠিত হয়েছে, এটাই হচ্ছে পূর্ণ পরিপাকতন্ত্র। তারপর বাকিগুলো কি হবে, বাকিগুলো পরিপূর্ণ হবে, কারণ সবারই পরিপাকতন্ত্র থাকতে হবে, সবারই একটা খাবারের পরিপাকের দরকার আছে, সবারই পুষ্টির দরকার আছে, তো সবারই কিন্তু পরিপাকতন্ত্র থাকবে। তো বাকি সবগুলাই পূর্ণ, তাহলে এটাও পূর্ণ, 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 একমাত্র পরিফেরা পর্বের পরিপাকতন্ত্র হচ্ছে অসম্পূর্ণ। তাহলে এই চারটা তোমরা বুঝতে পারছো মোটামুটি। এবার আমরা যে চার্টটা করব সেটা কার ভিত্তিতে, এবার আমরা যে চার্টটা করব তোমরা উপর দিয়ে লিখবা, আমি পাশে দিয়ে লিখতেছি, হয়তো দেখা যাচ্ছে না।
তোমরা উপর দিয়ে লিখবা, আমি পাশে দিয়ে লিখতেছি। এবার যে চার্টটা করবা সেটা হচ্ছে সংবহন তন্ত্রের চার্ট। এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট, সংবহন তন্ত্রের চার্ট। সংবহন তন্ত্র তো তোমরা বুঝো, ওই সংবহন তন্ত্রের চার্টটা আমরা দেখব। তো প্রথমে বলো তো, পরিফেরা পর্ব যেহেতু তত বেশি উন্নত না, সবচেয়ে অনুন্নত প্রাণী হচ্ছে পরিফেরা। তো পরিফেরা পর্বের সংবহন তন্ত্র তোমার কি থাকবে বলে মনে হচ্ছে? না, পরিফেরা পর্বের সংবহন তন্ত্র নাই। তাহলে এখানে কি লিখবা? পরিফেরা পর্বের সংবহন তন্ত্র নাই। তাহলে তারা বেশি ব্যাকডেটেড, অনুন্নত। এবার আসো নিডারিয়া। নিডারিয়া পর্বের সংবহন তন্ত্র আছে কিনা? মজার বিষয়, এখানেও সংবহন তন্ত্র নাই। প্লাটিহেলমিনদেস সংবহন তন্ত্র আছে কিনা? মজার বিষয়, নাই। তাহলে পরীক্ষায় আসতে পারে নিচের কোনটা সংবহন তন্ত্র নাই, তখন তোমার এই চার্টটা সাহায্য করবে তোমাকে। এই চার্টটাই তোমাকে কি করবে? সাহায্য করবে। তারপর নেমাটোডা সংবহন তন্ত্র আছে কিনা? নেমাটোডা সংবহন তন্ত্র আছে কিনা? মজার বিষয়, এখানেও সংবহন তন্ত্র নাই। তাহলে এবার চিন্তা করো, প্রথম চারটাতেই আমরা সংবহন তন্ত্র পাই নাই। হ্যাঁ, এবার আমরা সংবহন তন্ত্র পেতে যাচ্ছি, সেটা হচ্ছে মলাস্কাতে। মলাস্কাতে সংবহন তন্ত্র আছে, তো লিখতে পারো আছে, সেটা হচ্ছে অর্ধমুক্ত সংবহন তন্ত্র থাকবে। অর্ধমুক্ত সংবহন তন্ত্র, যেমন এদের রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে কি? অর্ধমুক্ত ধরনের। এই মলাস্কা পর্বে রক্ত সংবহন তন্ত্র হচ্ছে অর্ধমুক্ত ধরনের। এই রক্ত সংবহন তন্ত্র নিয়ে কিন্তু আমি লেকচার দিয়েছিলাম, তো এখানে হয়তো আর বলতেছি না, অনেক সময় চলে যাবে। তো রক্ত সংবহন তন্ত্র হচ্ছে অর্ধমুক্ত ধরনের। তাহলে এখন একটু আপডেট হয়েছে না? এখন আরও বেশি আপডেট হবে। অ্যানিলিডার কীরকম? অ্যানিলিডার সংবহন তন্ত্র আছে, এটা আছে, তবে এটা সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ ধরনের। তাহলে এটা আরেকটু বেশি কি হয়েছে? আপডেট হয়েছে। তাহলে সংবহন তন্ত্র এগুলার আছে বিধাই তো লিখতেছি। এটারও আছে অর্ধমুক্ত ধরনের, এটারও আছে বদ্ধ ধরনের, ঠিক আছে। তারপর হচ্ছে আর্থ্রোপোডা, এটারও আছে, সেটা হচ্ছে মুক্ত ধরনের। এদের সংবহন তন্ত্র হচ্ছে মুক্ত ধরনের। তাহলে দেখতেছ, এদের সংবহন তন্ত্র হচ্ছে কি? মুক্ত ধরনের। তারপর আসো ইকাইনোডার্মাটা, এদের সংবহন তন্ত্র আছে, এদেরও সংবহন তন্ত্র আছে। তো মাঝে পরীক্ষায় তোমরা একটা বৈশিষ্ট্য দেখবা যে একাইনোডার্মাটা কিন্তু একটা সংবহন তন্ত্র আছে, তবে একটা লাইন আছে, সেটা হচ্ছে এদের রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত। এদের রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত, বাট সেটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের বদলে একটা ব্যাকআপ আছে। ব্যাকআপটা হচ্ছে এর পরিবর্তে হিমাল ও পেরিহিমাল সংবহন তন্ত্র থাকে। তার মানে আমরা বলতেই পারি এদের সংবহন তন্ত্র আছে, পেরিহিমাল সংবহন তন্ত্র আছে, পেরিহিমাল সংবহন তন্ত্র আছে। তার মানে দেখো আছে, তার মানে খেয়াল করো এদের কিন্তু একটা রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত, বাট এটার পরিবর্তে একটা ব্যাকআপ আছে, সেটা হচ্ছে এর পরিবর্তে হিমাল ও পরিবাল সংবহন তন্ত্র আছে। দ্যাটস আমি আছে বলতে পারবো। এবং কর্ডাটা পর্বেরও আছে, আমরা মানুষ, তবে আমাদের সংবহন তন্ত্র হচ্ছে কি টাইপসের? বদ্ধ টাইপসের। এই জিনিসটা মনে রাখতে পারলে তুমি ইজিলি এমসিকিউ বলো বা সৃজনশীল বলো, বৈশিষ্ট্য লেখার সময় বা এমনি এমসিকিউ দাগানোর সময় তুমি ইজিলি এই চারটা মনে রেখে বুঝতে পারবে কার সংবহন তন্ত্র আছে, কার নাই, কার কি টাইপসের, এটা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা সংবহন তন্ত্র নিয়ে একটা ব্যাকআপ চার্ট করে দিলাম। দেন আমরা একটা লাস্ট একটা সংবহন তন্ত্র, সেটা হচ্ছে শ্বসন তন্ত্র, খুবই ইম্পর্টেন্ট, শ্বসন তন্ত্র। এবার যে চার্টটা করব এটা কিসের? এদিক দিয়ে লিখো শ্বসন তন্ত্র। এই চার্টটা হচ্ছে শ্বসন তন্ত্র নিয়ে। তাহলে তুমি বলো পরিফেরা পর্ব সবচেয়ে অনুন্নত, তাহলে পরিফেরা পর্বে শ্বসন তন্ত্র নাই, তাহলে পরিফেরা পর্বের শ্বসন তন্ত্র নাই। নিডারিয়া পর্বের শ্বসন তন্ত্র নাই, নিডারিয়া পর্বের শ্বসন তন্ত্র নাই। প্লাটিহেলমিনদেস পর্বের শ্বসন তন্ত্র নাই, প্লাটিহেলমিনদেস পর্বের শ্বসন তন্ত্র নাই। তারপর আরেকটা কি? নেমাটোডা পর্বের শ্বসন তন্ত্র নাই। ওরে বাপ, এটারও নেই। তাহলে দেখো এটার মতোই হুবহু, কিন্তু মলাস্কা পর্বের শ্বসন তন্ত্র আছে, মলাস্কা পর্বের শ্বসন তন্ত্র আছে, এটার আছে, মলাস্কা পর্বের শ্বসন তন্ত্র আছে।
এনিরিডা পর্বের শ্বসনতন্ত্র নাই, এনিরিডা পর্বের শ্বসনতন্ত্র নাই। তারপর আর্থ্রোপোডার আছে, একাইনোডার্মাটার আছে, এবং আমাদের কর্ডাটা পর্বের শ্বসনতন্ত্র তো থাকবেই, যেমন আমরা মানুষ। তাহলে দেখো শ্বসনতন্ত্রের চাপ দিলাম, প্রথম চারটাতে নাই, মলাস্কাতে আছে, আবার অ্যানিলিডাতে নাই, তারপর আর্থ্রোপোডাতে আছে, একাইনোডার্মাতে আছে, এবং কর্ডাটাতেও আছে। তার মানে আমি একটা কম্প্যারিজন দেখাইছি তোমাদেরকে, যে এই কম্প্যারিজনের মাধ্যমে তোমরা অনেক কিছু মনে রাখতে পারবা। তো এভাবে তোমরা, এটা তো আমি বোর্ডে দেখেছি, তোমরা একটু খাতায় সুন্দরভাবে নোট করবা, এবং খাতায় সুন্দরভাবে নোট করে এটা ভালোভাবে শিখে ফেলবা, যাতে তোমরা এই চার্টটা দেখে এমসিকিউ বলো বা সৃজনশীল বলো উন্নত বা অনুন্নত বৈশিষ্ট্যগুলো লিখতে পারো। তো এমন পরীক্ষায় কিন্তু এরকম আসবে যে কোনটার চেয়ে কোনটা বেশি উন্নত ব্যাখ্যা করো, ঠিক আছে? তো অনুন্নত কোনটা উন্নত কোনটা তোমরা সিরিয়ালটা তো দেখে বুঝতেই পারতেছো, যে যত নিচে নামবে সেটা তত বেশি উন্নত। তার মানে আমি মলাস্কার সাথে যদি অ্যানিলিডার কম্পেয়ার করি, অবশ্যই অ্যানিলিডা উন্নত। অ্যানিলিডার সাথে যদি আর্থ্রোপোডার কম্পেয়ার করি, তাহলে অবশ্যই আর্থ্রোপোডা উন্নত, এবং যেটা নিচে থাকবে সেটা তত বেশি উন্নত। তো আমি এই চারটা লিখে দিছি। এখন চলো আমরা সৃজনশীল লিখি। আমরা একটু সৃজনশীল দেখি, খুবই ইম্পর্টেন্ট সৃজনশীল লিখবো, যেগুলো তোমাদের মানে যেগুলোর আলোকে তোমাদের প্রশ্ন করতে পারে, ঠিক আছে? যেগুলোর আলোকে তোমাদের প্রশ্ন করতে পারে। আমাদের কিন্তু শুক্রবারেও কিন্তু এই সৃজনশীল এবং বহু নির্বাচনের উপর ক্লাস থাকবে। তাহলে তোমরা দেখো, দেখো তোমাদেরকে একটা সৃজনশীল বলতেছি, সেটা হচ্ছে যে বিশেষ এক ধরনের সামুদ্রিক প্রাণী, এটা আমি বোর্ডে লিখতেছি। দেখো বিশেষ প্রশ্নটা কি, দেখো উদ্দীপকটা কি, বিশেষ এক ধরনের সামুদ্রিক প্রাণী, ঠিক আছে? সেটা হচ্ছে যারা লার্ভা অবস্থায় সাঁতার কাটে। ক্লু কিভাবে ধরতে জানতে হবে আমি বলবো। যারা লার্ভা অবস্থায় সাঁতার কাটে, ঠিক আছে, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় নিশ্চল, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় নিশ্চল, এই কথাটা বলছে, ঠিক আছে? তারপর লিখছে এরা এবং হাঙ্গর একই পর্বের হলেও একই উপপর্বের নয়, একই উপপর্বের নয়। তাহলে দেখো উদ্দীপক দেখছো, এখন উদ্দীপক দেখছো ভালো কথা, কিন্তু মাথায় অনেক কিছু ঘুরতেছে, যে এটা অ্যাকচুয়ালি কাদেরকে ইঙ্গিত করতেছে, যে বিশেষ এক ধরনের সামুদ্রিক প্রাণী যারা লার্ভা অবস্থায় সাঁতার কাটে কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় নিশ্চল, এরা এবং হাঙ্গর একই পর্বের হলে একই উপপর্বের নয়। তো প্রশ্নটা এরকম, আমি যদি প্রশ্নটা করি যে উদ্দীপকের দ্বিতীয় প্রাণীটির শ্রেণীগত বৈশিষ্ট্য উল্লেখ করো, বা উদ্দীপকের দ্বিতীয় প্রাণীর কথা বলছে, যার বৈশিষ্ট্যগুলো লিখতে বলছে, তাহলে খেয়াল করো উদ্দীপকের দ্বিতীয় প্রাণী হচ্ছে হাঙ্গর। তাহলে এখানে ধরো গতে আসছে যে এই যে উদ্দীপকের দ্বিতীয় প্রাণী মানে হাঙ্গরের এই বৈশিষ্ট্যগুলো লিখতে। এখন বলো তো হাঙ্গর কোন ক্লাসে পড়ে? হাঙ্গর মনে করে দেখো কন্ড্রিকটিস ক্লাসে পড়ে। খেয়াল করো হাঙ্গর হচ্ছে কন্ড্রিকটিস ক্লাসে পড়ে। মনে করে দেখো আমরা কন্ড্রিকটিস পড়ছিলাম, এবং কন্ড্রিকটিস পড়ার সময় কিন্তু আমরা এক্সাম্পল দিয়েছিলাম হাঙ্গর। তাহলে হাঙ্গর হচ্ছে কন্ড্রিকটিস ক্লাসে পড়ে। আর কন্ড্রিকটিস ক্লাসের যে বৈশিষ্ট্যগুলো তোমরা শিখছো, ওই হাঙ্গরের বৈশিষ্ট্যগুলোও সেটা হবে। তাহলে এটা ইজি যে দ্বিতীয় প্রাণীটি মানে হাঙ্গরের বৈশিষ্ট্য লিখতে বলছে। এখন তোমাকে তো বুঝতে হবে, তাহলে তুমি হাঙ্গর তো বুঝলা, তো হাঙ্গরটা কোন ক্লাসে পড়ে ওইটা তোমাকে জানতে হবে। যেটা তুমি পড়ছো সেটা হচ্ছে হাঙ্গর হচ্ছে কি ভার্টিব্রাটা উপপর্বের
সুপার ক্লাস 2 সেটা হচ্ছে ন্যাথোস্টোমাটা সুপার ক্লাসের ক্লাস নাম্বার 1 কনডিকটিসে পড়ে। তাহলে এই যে ক্লাস নাম্বার 1 কনডিকটিস, এই কনডিকটিসেই মূলত হাঙ্গর থাকে। তাহলে আবার বলতেছি, হাঙ্গরটা কোথায় থাকে? ভার্টিবাটা উপপর্বে, কারণ হাঙ্গর মেরুদণ্ড থাকে, মেরুদণ্ড থাকে বলে এরা ভার্টিবাটা। এখন ভার্টিবাটা উপপর্বে তোমরা দুইটা সুপার ক্লাস পড়ছো, একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা তো থাকে মাইক্সিনি মানে হ্যাগফিশ, আর হচ্ছে পেট্রোমাইজন্টিনা মানে ল্যাম্প্রে, এই দুইটা তো হবেই না। মাইক্সিনি হ্যাগফিশ আর পেট্রোমাইজন্টিনা মানে ল্যাম্প্রে, এই দুইটা তো হবেই না। তার মানে সুপার ক্লাস 1 গেল। সুপার ক্লাস 2 ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা 7টা শ্রেণী আছে, কাসারাম দিয়ে মনে রাখার হয়ে আছে, সি দিয়ে কনডিকটিস। ওই কনডিকটিসটা সবার উপরে থাকে। ওই কনডিকটিসেরই একটা এক্সাম্পল হচ্ছে হাঙ্গর। হাঙ্গর হচ্ছে ওই ভার্টিবাটা উপপর্বে সুপার ক্লাস 2 ন্যাথোস্টোমাটার আন্ডারে ক্লাস নাম্বার 1 কনডিকটিসে পড়ে, ওইটা হচ্ছে হাঙ্গর। তাহলে কনডিকটিসের বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে আমি গত ক্লাস বা এর আগের ক্লাসগুলোতে পড়েছি। ওই বৈশিষ্ট্যগুলোই তোমার লিখতে হবে হাঙ্গরের বৈশিষ্ট্য। যেমন এদের আইসগুলা প্ল্যাকোয়েট নামক ক্ষুদ্র আইস দিয়ে গঠিত, এদের দেহগুলা প্ল্যাকোয়েট নামক ক্ষুদ্র আইস দিয়ে গঠিত। এদের যে পুচ্ছ পাখনা আছে, পুচ্ছ পাখনা হচ্ছে হ্যাটেরোসাঙ্গেল। তো তোমরা দেখবা হাঙ্গর মাছের যে লেজটা থাকে একটা এভাবে উপরে থাকে আর একটা নিচে থাকে। হ্যাটেরো মানে ভিন্ন, যে পুচ্ছ পাখনাটা এটা বড় এটা ছোট, যেটা সাগরের উপরে দেখা যায়, তাই না? মাঝে মধ্যে আমরা হাঙ্গর কেমনে বুঝি। তো এরকম কিছু বৈশিষ্ট্য ছিল না, ওই বৈশিষ্ট্যগুলাই হাঙ্গরের থাকবে। আমি লিখে দিয়েছিলাম বা বইয়ে আছে, ওগুলাই পড়বা। তারপর ধরো ঘতে বসে, ঘ নাম্বারটা একটা বোঝার ওয়ে আছে, যে ঘ নাম্বার বলছে যে উদ্দীপকের যে লাস্ট লাইনটা আছে, লাস্ট লাইনটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে। গতে কি বলছে? উদ্দীপকের লাস্ট লাইনটি ব্যাখ্যা করো। উদ্দীপকের লাস্ট লাইনটি ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপকের লাস্ট লাইনটি তোমাকে কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে বা বিশ্লেষণ করতে হবে। তাহলে লাস্ট লাইন কোনটা দেখো তো? এরা এবং হাঙ্গর একই পর্বের হলেও একই উপপর্বে নয়। এখন এরা কারা? হাঙ্গর তো চিনছ। হাঙ্গর হচ্ছে কি? হাঙ্গর হচ্ছে ভার্টিবাটা উপপর্বে। হাঙ্গর হচ্ছে কি? ভার্টিবাটা উপপর্বে। এতটুক তো তোমরা ধরতেই পারছো। এবার আসো এখানে এরা বলছে, এরা কারা? তো ক্লু দিছে দেখো, এরা বিশেষ এক ধরনের সামুদ্রিক প্রাণী যারা লার্ভা অবস্থায় সাঁতার কাটে কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় নিশ্চল। এবার এটা বাদ দাও। এবার দেখো একই পর্বের হলেও, তাহলে তোমরা আরেকটা ক্লু পাইছো, এরা এখানে যাদের কথা বলতেছে তারা সেম পর্ব থাকে। সেম পর্ব মানে কি? হাঙ্গর যদি ভার্টিবাটা উপপর্বে, মানে হাঙ্গর কোন পর্বে থাকে? হাঙ্গর হচ্ছে কর্ডাটা পর্বে থাকে। হাঙ্গর হচ্ছে কোন পর্বে? কর্ডাটা পর্বে। তাহলে দেখো একই পর্বের হলেও, তার মানে এখানে এরা যাদের কথা বলছে তারা একই পর্বের। তার মানে তুমি বুঝে গেছো যে এরা কর্ডাটা পর্বের। এখন কর্ডাটা পর্বের দুইটা সুপার ক্লাস আছে, একটা হচ্ছে সুপার ক্লাস 1, একটা হচ্ছে সুপার ক্লাস 2। সুপার ক্লাস 2 হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, সরি সুপার ক্লাস 1 আর একটা হচ্ছে সুপার ক্লাস 2। দেখো সুপার ক্লাস 1 2 না, সরি আমি কি বলতেছি, সেটা হচ্ছে কর্ডাটা যে পর্বটা আছে, কর্ডাটা পর্বে 3টা উপপর্ব আছে। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, একটা হচ্ছে স্যাফালোকর্ডাটা আর একটা হচ্ছে ভার্টিবাটা। ভালো করে খেয়াল করো, কর্ডাটা পর্বে 3টা উপপর্ব আছে, ইউরোকর্ডাটা, স্যাফালোকর্ডাটা, ভার্টিবাটা। এই হাঙ্গর যেটা, সেটা তো ভার্টিবাটা উপপর্বে পড়ে। তাহলে যে এরা এখানে যেটা কথা বলতেছে সেটা নিশ্চয়ই ইউরোকর্ডাটা অথবা সেফালোকর্ডাটা উপপর্বেরই হবে, কারণ বলছে এরা একই পর্বের হলে একই উপপর্বের নয়। তাহলে ভার্টিবাটা হওয়ার কোনো চান্সই আসে না, কারণ এরা একই উপপর্বের নয়, এটা বলে দিছে। এরা একই উপপর্বের নয় এটা বলে দিছে। তাহলে মানে ভার্টিবাটা উপপর্বে তো হবেই না, কারণ ভার্টিবাটা উপপর্বে কে আছে? হাঙ্গর আছে। তাহলে বাকি উপপর্ব আছে আর দুইটা, একটা হচ্ছে সেফালোকর্ডাটা আর একটা হচ্ছে ইউরোকর্ডাটা। তোমরা মনে করো দেখো, ইউরোকর্ডাটাতে তোমরা পড়ছো, ইউরোকর্ডাটাতে একটা লার্ভা দশা থাকে এবং লার্ভা দশাটা মুক্ত সাঁতারু কিন্তু পরিণত প্রাণীটা নিশ্চল থাকে। মনে করে দেখো ইউরোকর্ডাটার এক্সাম্পলে তোমরা পড়ছো, খেয়াল করে দেখো ইউরোকর্ডাটাতে 3টা ক্লাস আছে। খেয়াল করে দেখো, এই ইউরোকর্ডাটাতেই পড়ছো তোমরা যে এদের পরিণত প্রাণী নিশ্চল এবং লার্ভা মুক্ত সাঁতারু। তাহলে এটা কার কথা বলতেছে?
এটা কার কথা বলতেছে? ইউরোকর্ডাটার কথাই বলতেছে। তো ইউরোকর্ডাটাই হচ্ছে ওই ইউরোকর্ডা উপপর্বের আনসার এটা। তাহলে এখন কিভাবে আনসার করবা? কথা হচ্ছে এখন তুমি এটা কিভাবে আনসার করবা। তাহলে আমি যদি বলি দেখো, উদ্দীপকের প্রথম ধরনের প্রাণীগুলা লার্ভা অবস্থায় সাঁতার কাটে কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় নিশ্চল। তাহলে এখান থেকে বোঝা গেল এরা হচ্ছে ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণী, কারণ ভার্টিব্রাটা তো হাঙ্গর আছে, তাহলে ভার্টিব্রাটা তো প্রশ্নই আসে না। সেফালোকর্ডাটাতে তো কোনো প্রশ্নই আসে না, কারণ সেফালোকর্ডাটার এরকম বৈশিষ্ট্য আমরা পড়ি নেই। সেফালোকর্ডাটাতে এরকম বৈশিষ্ট্য পড়ি নেই, এরকম বৈশিষ্ট্য আমরা শুধু একটা উপপর্বেই পড়ছি, সেটা হচ্ছে ইউরোকর্ডাটা উপপর্বে পড়ছি। তো আমরা বুঝে গেছি এটা ইউরোকর্ডাটা উপপর্ব। এবার আসো, ইউরোকর্ডা উপপর্বের ক্ষেত্রে আমরা দেখছি যে এদের লার্ভা দশার মুক্তজীবী, মানে লার্ভা মুক্ত অবস্থায় সাঁতার কাটতে পারে, কিন্তু পরিণত প্রাণী যখন হয়ে যায় তখন এটা নিশ্চল হয়ে যায়, মানে চলতে পারে না। ঠিক আছে, এবং এদের নটকট থাকে না, মানে নটকট থাকলেও ভ্রূণ অবস্থায় লেজে নটকট থাকে। ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য তো পড়ছো, ঠিক আছে। এবং এরা কোনো বস্তুর সাথে আটকে থাকে, যখন প্রাণীটা বড় হয়ে যায় প্রাণীগুলা বস্তুর সাথে কি হয়ে থাকে? আটকে থাকে। দ্যাটস ওয়াই এরা চলতে পারে না। তার মানে বুঝেই গেছো যে এখানে যে এরার কথা বলতেছে এরা কিন্তু ইউরোকর্ডাটা পর্বের প্রাণী, ইউরোকর্ডাটা পর্বের প্রাণী। তাহলে তুমি এভাবে কি করে ফেলতে পারছো? ব্যাখ্যা করে ফেলতে পারছো যে এখানে যে প্রাণীটা আছে সেটা কর্ডাটা পর্বের হলেও একই উপপর্বের নয়, কারণ হাঙ্গর মাছটি ভার্টিব্রাটা উপপর্বে থাকলেও এখানে যে প্রাণীটি আছে সেটা ইউরোকর্ডাটা উপপর্বে থাকে, যদিও তাদের পর্ব সেম। পর্ব হচ্ছে কর্ডাটা, বাট উপপর্ব ডিফারেন্ট। হাঙ্গর হচ্ছে ভার্টিব্রাটা, আর এখানে এরা বলতে ইউরোকর্ডাটার একটা এক্সাম্পল দিতে পারো, অ্যাসিডিয়া প্রাণীর এক্সাম্পল দিতে পারো, অ্যাসিডিয়া প্রাণীটার এক্সাম্পল দিতে পারো। মনে করো দেখো ইউরোকর্ডারের 3টা ক্লাস আছে, অ্যাসিডিয়াসি, তারপর থেলিয়াসি, লার্ভাসি। তো অ্যাসিডিয়াসি শ্রেণীর প্রাণীর একটা নাম দিতে পারো। এই অ্যাসিডিয়াসি প্রাণী এবং হাঙ্গর দুইটা কিন্তু কর্ডাটা পর্বেরই প্রাণী, বাট দুইটা ডিফারেন্ট উপপর্বের প্রাণী। হাঙ্গর ভার্টিব্রাটা উপপর্বের প্রাণী, আর অ্যাসিডিয়াসি ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণী। এটাই হচ্ছে ব্যাখ্যা। তো ইউরোকর্ডাটা কথাটা উল্লেখ করতে হবে, ইউরোকর্ডাটা কথাটা উল্লেখ করলেই তুমি আনসার এই নাম্বার পাচ্ছ, ঠিক আছে। তো এই প্রশ্নটা একদমই সোজা ছিল, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 19-এ আসছিল, এটা ঢাকা বোর্ড 19-এ আসছিল। ওকে, আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি। দেখো আরেকটা সৃজনশীল দেখতে পারো, দেখো সেটা হচ্ছে দুইটা ফিগার দিছে, এটা হচ্ছে আমাদের চিত্র 1, আরেকটা চিত্র দিছে। এটা হচ্ছে আমাদের মাছ, চিত্র 2। এটা হচ্ছে চিত্র 2, এটা হচ্ছে চিত্র 1। তাহলে তোমাকে চিত্র দেখে বুঝতে হবে এটা অ্যাকচুয়ালি কি। এটা তো মোটামুটি বুঝতে পারতো এটা একটা মাছ, তবে মাছের 3টা শ্রেণী আছে। একটা হচ্ছে কন্ড্রিকটিস, একটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, আর একটা হচ্ছে সার্কোপটেরিজি। 3টা শ্রেণী আছে মাছের। তারপর এটার ফিগারটা কীরকম তোমরা খেয়াল করো, এখানে একটা গর্ত দেখতে পারতেছো, এই গর্তটা হচ্ছে সাইফন, এই গর্তটার নাম হচ্ছে সাইফন। এখন তোমরা এই ওয়ার্ডটা কোথায় পড়ছো সেটা তোমরা একটু মনে করে দেখো, সাইফন এই ওয়ার্ডটা কোথায় পড়ছো, এবং এরকম প্রাণীর একটা চিত্র কোথায় দেখছো এটা তোমাকে মনে করতে হবে। কারণ তুমি যখন পড়বা পর্বগুলা শ্রেণীগুলা পড়বা তখন যে প্রাণীগুলো পড়বা প্রাণীগুলোর ফিগারটা দেখতে হবে, কারণ ফিগার দেখে তোমাকে বুঝতে হবে এগুলো কী। যেমন এটা মাছ মোটামুটি বুঝতে পারছো, কিন্তু মাছ হলেও মাছের 3টা ক্লাস আছে, একটা হচ্ছে কন্ড্রিকটিস, একটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, একটা হচ্ছে সার্কোপটেরিজি। এখন এটা কোনটা এটা তুমি ভালো বুঝবা, কারণ লেজ দেখে বুঝতে পারবা। এটার লেজ দেখো, এটার লেজ কীরকম দেখো, এটার লেজটা কীরকম দেখো, লেজ দেখেই তুমি বুঝতে পারবা এটা কোন শ্রেণীর আন্ডারের মাছ। বুঝা গেছে? আর এটা কোনটা এটা তোমাকে বুঝতে হবে। তো প্রশ্ন হচ্ছে এরকম যে উদ্দীপকে উল্লিখিত বি চিহ্নিত শ্রেণীর বৈশিষ্ট্য লিখো, মানে এই চিত্র নাম্বার 2-এর এটার বৈশিষ্ট্য লিখতে বলছে। এখন তুমি বলো এই চিত্র দেখে তোমাকে বুঝতে হবে না
বুঝতে তো পারতেছে এটা মাছ, আর মাছের এটা এতটুকু তো বুঝতে পারছো এটা মাছ। এখন মাছের 3টা শ্রেণী তোমরা শিখছো, খেয়াল করে দেখ আমি যখন পড়াইছি কীভাবে পড়াইছি, 3টা মাছের শ্রেণী একসাথে পড়াইছি। কি কি? অ্যাক্টিনোপটেরিজি, প্রথমে আসে কন্ড্রিকটিস, তারপর আসে অ্যাক্টিনোপটেরিজি, তারপর আসে সার্কোপটেরিজি। এবার চিন্তা করো এই 3টার মধ্যে কোন শ্রেণীটা এটা কোন শ্রেণীর আন্ডারে এই মাছ পড়তে পারে। তুমি লেজ দেখে বুঝবা। কন্ড্রিকটিসের লেজ হচ্ছে হেটেরোসার্কেল, অ্যাক্টিনোপটেরিজির লেজ হচ্ছে হোমোসার্কেল, আর সার্কোপটেরিজির লেজ হচ্ছে ডাইফি সার্কেল। এবার দেখো লেজটা কীরকম, এই লেজটা হচ্ছে হোমো সার্কেল, লেজটা হচ্ছে হোমো সার্কেল। হোমো মিন্স হোয়াট, এগুলো তো আমি পড়েছি তাই না। হোমো মিন্স হোয়াট, সমান। তার মানে এখানে যে লেজ দেখতেছো, লেজ দুটোটা সমান দেখছো। এই যে লেজ পুচ্ছ পাখনা যেটা দেখতেছো, পুচ্ছ পাখনাগুলা দুইটাই কি সমান, তো সমান বিধে এটা হোমো সার্কেল। আর সমান পুচ্ছ পাখনা কোন শ্রেণীর আন্ডারে ছিল, সেটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। সেটা হচ্ছে কি? অ্যাক্টিনোপটেরিজি। তাহলে তুমি বুঝে গেছো যে এটা কোন শ্রেণীর আন্ডারে মাছ, সেটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর আন্ডারে মাছ। কারণ অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর আন্ডারে মাছ যে মাছটা থাকে তাদের পুচ্ছ পাখনাটা হোমো সার্কেল হয়, মানে সমান হয়। এভাবেই তোমাকে বুঝতে হবে, কারণ মাছের 3টা ক্লাস আছে, কন্ড্রিকটিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি। কোনটা তোমাকে বুঝতে হবে? লেজ দেখে তোমাকে বুঝতে হবে। তা আশা করি অ্যাক্টিনোপটেরিজি বুঝে গেছে। এবার অ্যাক্টিনোপটেরিজির যে বৈশিষ্ট্যগুলা, এটার বৈশিষ্ট্যগুলাই সেটাই হবে। অ্যাক্টিনোপটেরিজির যে বৈশিষ্ট্যগুলা এটা আমি লিখে দিয়েছিলাম বা বইয়ে আছে, এটার বৈশিষ্ট্য সেটাই হবে। তাহলে তুমি আনসার করে বলতে, তাহলে ধরতে জানতে হচ্ছে না, ফিগার দেখে ধরতে জানতে হচ্ছে না। এখন তুমি যদি ফিগার দেখে ধরতে না জানো তাহলে তুমি লিখতে পারবা, অথচ তুমি কিন্তু বৈশিষ্ট্যগুলো শিখছো। অথচ দেখো বৈশিষ্ট্যগুলো তোমার জানা আছে, তুমি জানো, কিন্তু এই জিনিসটা ধরতে না জানার কারণে তুমি আনসারটা করতে পারতেছ না। তো ধরতে জানাটা খুব ইম্পর্টেন্ট। এবার হচ্ছে এটাতেই তোমরা একটু কি পড়বা, কনফিউশনে পড়বে, এটা কিসের চিত্র। তো এটা এমন একটা ক্লাসের চিত্র, বা হ্যাঁ ক্লাসেরই বলতে পারো, যে ক্লাসটার চিত্র না দেখলে তুমি এটা বুঝতেই পারবে না এটা কোন ক্লাসের আন্ডারে পড়ে। তাহলে এবার আসে এখানে একটা প্রশ্ন করছে যে উল্লিখিত এ এবং বি চিহ্নিত প্রাণী কর্ডেট হলেও, এ চিহ্নটি কর্ডেট হলেও মেরুদণ্ডী নয়, বাট বি চিত্রটি কর্ডেটও আবার মেরুদণ্ডী প্রাণীও। মানে হচ্ছে ধরো এই যে প্রাণীটা আছে, এই প্রাণীটা হচ্ছে কর্ডেট কিন্তু মেরুদণ্ডী নয়। এই প্রশ্নটার আনসার আমি দিছিলাম যখন আমি লেকচার পড়েছিলাম। আর বলতে যাচ্ছে এটা কর্ডেট এবং মেরুদণ্ডী উভয়। এটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে সৃজনশীলে, যে চিত্র 1 পর্বের প্রাণী কর্ডেট হলেও মেরুদণ্ডী নয়, যেটা মেরুদণ্ডী নয় হবে, কিন্তু চিত্র 2 এর প্রাণীটি কর্ডেট এবং মেরুদণ্ডী উভয়। তাহলে এখন মোটামুটি বুঝতে পারতেছ যে এই প্রাণীটা কোনটা হইতে পারে। এই প্রাণীটা নিশ্চয় ইউরোকর্ডাটা অথবা সেফালোকর্ডাটার আন্ডারে পড়তে পারে, কারণ এটা যেহেতু মেরুদণ্ডী, এটা তো ভার্টিব্রাটাতে পড়বে। দেখো এটা মেরুদণ্ডী, এটা তো ভার্টিব্রাটাতেই পড়বে। এটা কোথায় পড়বে? ভার্টিব্রাটাতে কারা থাকে? যারা মেরুদণ্ডী। তার মানে তুমি বুঝতে পারতেছো এরা কর্ডেট হলেও মেরুদণ্ডী নয়, তাহলে এটা ভার্টিব্রাটা হওয়ার কোনো চান্স নাই। এটা হবে হয় ইউরোকর্ডাটা অর সেফালোকর্ডাটা। এখন এই দুইটাতেই তুমি কনফিউজ, কিন্তু কনফিউজ হওয়ার কিছু নাই, কারণ সেফালোকর্ডাতে এরকম কোনো পিকচার তুমি দেখো নাই। এটা সেফালোকর্ডাটাতে থাকবে না, কারণ সেফালোকর্ডাটাতে এরকম কোনো প্রাণী নাই। এটা তোমাকে নিচ থেকে বুঝতে হবে বা বই দেখে পিকচার দেখে বুঝতে হবে। তার মানে এটা ইউরোকর্ডাটাই হবে। এখন ইউরোকর্ডাটাতে 3টা ক্লাস আছে, তার মানে এটা ইউরোকর্ডাটা হবে। কি হবে? ইউরোকর্ডাটা হবে। এখন দেখো ইউরোকর্ডাটাতে 3টা ক্লাস আছে, একটা হচ্ছে অ্যাসিডিয়াসি, একটা হচ্ছে লার্ভাসি, আর একটা হচ্ছে তোমার কি, আরেকটা হচ্ছে তোমার থেলিয়াসি, আরেকটা হচ্ছে কি থেলিয়াসি। এখন এটা কোনটা হবে? তুমি যদি ভালো করে দেখো এই পিকচারটা তুমি অ্যাসিডিয়াসি আন্ডারে পাবা, এবং এই প্রাণীটার নাম হচ্ছে অ্যাসিডিয়া। তার মানে এটা একটা ইউরোকর্ডাটা পর্বের প্রাণী, মানে এটা হচ্ছে ইউরোকর্ডেট। এবং দেখো ইউরোকর্ডাটা কোন শ্রেণীর প্রাণী? অ্যাসিডিয়াসির আন্ডারে প্রাণী, নামটাও সেরকম দেখো অ্যাসিডিয়া। তাহলে এই প্রাণীটার নাম হচ্ছে অ্যাসিডিয়া।
এখন তো চিনতে পারছো এটা কি, এভাবেই বুঝতে হবে, এভাবেই বুঝতে হবে অ্যাসিডিয়া। এবং এই পিকচারটা তোমাদের বইয়ে আছে, তুমি যদি পিকচারটা ভালো করে খেয়াল না করো তাহলে এটা বুঝতে অসুবিধা হবে। এখন তো তুমি ব্যাখ্যা করতে পারবা এই প্রাণীটা কর্ডেট হলো কেন মেরুদণ্ডী নয়, আর এই প্রাণীটা কর্ডেট প্লাস মেরুদণ্ডী দুটোই। এটার ব্যাখ্যা আমি দিয়েছিলাম, আবার বলতেছি যে এ কেন কর্ডেট এবং মেরুদণ্ডী উভয়, কারণ হচ্ছে এদের ভ্রূণ অবস্থায় নটোকট ছিল, নার্ভ কোট ছিল এবং ফুলকারন্ধ্র ছিল। তাহলে পয়েন্ট তিনটা, একটা হচ্ছে ভ্রূণ অবস্থায় নটোকট ছিল, নার্ভ কোট ছিল, আর একটা হচ্ছে কি কি নটোকট ছিল, নার্ভ কোট ছিল, আর একটা হচ্ছে ফুলকারন্ধ্র ছিল। ভাই কখন ভাই, এটা হচ্ছে এদের, আমি এই মাছের ক্ষেত্রে বলতেছি, সেটা হচ্ছে ভ্রূণ অবস্থায়। তার মানে এদেরকে তুমি তখন কি বলতে পারো, কর্ডেট বলতে পারো। কেন বলতে পারো বলো তো ভাইয়া, কারণ নটোকট আছে, মনে রাখবা নটোকট থাকলেই কর্ডেট, কারণ নামটা দেখো নটোকট, কর্ডেট, নটোকর্ড আছে, কর্ড আছে, তো কর্ড থাকলেই কর্ডেট। তো এদের কিন্তু ভ্রূণ অবস্থায় নটোকট আছে, নার্ভ কোট আছে, ফুলকারন্ধ্র আছে, আর নটোকট থাকলে তুমি কর্ডেট বলতে পারবো। কিন্তু এদেরকে তুমি আবার ভার্টিব্রেটও বলতে পারবা। কেন বলো তো ভাইয়া, কারণ এদের পূর্ণাঙ্গ অবস্থায় নটোকটটা মেরুদণ্ড হয়ে যায়, নার্ভ কর্ডটা কি হয়ে যায়, ব্রেইন প্লাস স্পাইনাল কর্ড হয়ে যায়, ফুলকারন্ধ্রটা কি ঘটে, বিলুপ্তি ঘটে। তাহলে পূর্ণাঙ্গ অবস্থায় এদের নটোকটটা মেরুদণ্ড হয়ে যাচ্ছে। আর মেরুদণ্ড থাকাটাই হচ্ছে মেইন, যাদের মেরুদণ্ড থাকবে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলবো। তাই তাদেরকে আমি চাইলে আবার ভার্টিব্রেটও বলতে পারবো। কেন ভার্টিব্রেট বলতে পারবো, কারণ এরা যখন পূর্ণাঙ্গ অবস্থায় থাকে তখন নটোকটটা মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয়, নার্ভ কর্ডটা ব্রেইন প্লাস স্পাইনাল কর্ডে প্রতিস্থাপিত হয়, ফুলকারন্ধ্রটা বিলুপ্তি ঘটে। যেহেতু নটোকটটা মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয়, যেহেতু মেরুদণ্ড আছে, তাই তাদেরকে আমরা ভার্টিব্রেট বা মেরুদণ্ডী প্রাণীও বলতে পারবো। তাহলে এদেরকে তুমি কর্ডেটও বলতে পারতেছ, মেরুদণ্ডী প্রাণীও বলতে পারতেছ। এবার এখানে আসো, এই অ্যাসিডিয়া বা এই ইউরোকর্ডেটের কথাই বলো। এই ইউরোকর্ডেটের নটোকর্ডে ল্যাজ ছিল, মানে সরি ল্যাজে নটোকট ছিল। মনে করো দেখো ভ্রূণ অবস্থায় ইউরোকর্ডেটের বৈশিষ্ট্য দেখো, বই দেখো, ভ্রূণ অবস্থায় এদের ল্যাজে নটোকট ছিল। যেহেতু এদের ল্যাজ ছিল, যেহেতু এদের নটোকট ছিল, সেটা এখন হোক পরে হোক, যেহেতু নটোকট ছিল তাই এদেরকে তুমি কর্ডেট বলতে পারবে। মনে রাখবা নটোকট থাকলেই কর্ডেট। এখন এদেরকে তুমি মেরুদণ্ডী প্রাণী বলতে পারবে কিনা, দেখো এদের যে নটোকটটা আছে, এটা যখন এরা পরিণত প্রাণী হয়ে যায়, নটোকটটা কিন্তু মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয় না। উল্টো এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে নটোকট গায়েব হয়ে যায়। পরিণত প্রাণীতে এর ক্ষেত্রে উল্টো বৈশিষ্ট্য দেখো, পরিণত প্রাণীতে এর ক্ষেত্রে উল্টো নটোকট থাকেই না। তো যেহেতু নটোকট থাকেই না বা নটোকট মেরুদণ্ডে হচ্ছে না, তাহলে একে তো মেরুদণ্ডী বলতে পারবে না। এটাই হচ্ছে আনসার। তো এভাবে তোমরা ব্যাখ্যা করবা, যেটা আমি এখন বলছি এভাবে তোমরা কি ব্যাখ্যা করার চেষ্টা করবে। তাহলে এই সৃজনশীলটা তোমরা বুঝতে পারছো। তাহলে এই সৃজনশীলটা তোমরা বুঝতে পারছো। আরেকটা সৃজনশীল আমরা যাই, দেখো আরেকটা বৈশিষ্ট্য যাচ্ছি, দেখো আরেকটা সৃজনশীলে যাচ্ছি। তো এখান থেকে তোমরা কি বুঝতে পারলে, ফিগার দেখে প্রাণীর নাম বুঝতে হবে, প্রাণীটা কি এটা বুঝতে হবে, প্রাণীটা কোন পর্বে আছে, কোন উপপর্বে আছে, এগুলো বুঝতে হবে। মোট কথা ফিগার দেখে সব কিছুই জানতে হবে, কারণ তোমাকে শুধু ফিগারটাই দিবে, ফিগারের সম্বন্ধে কিছু বলবে না। মনে রাখবা, ফিগার দেখে তোমাকে সব কিছু মাথায় আনতে হবে, সেট করতে হবে। এই ফিগারটা কোন পর্বে আছে, এই ফিগারটা কোন পর্বে আছে, ওই ফিগারটা কোন পর্বে আছে, এই ফিগার বইয়ে যতগুলো ফিগার আছে সবগুলো সম্বন্ধে একটু দেখে যেতে হবে। তাহলে তুমি ফিগার দেখলে বুঝতে পারবে, আর ধরতে জানতে হবে। আমি মাছের একটা স্ট্রাকচার আঁকি দিছি। মাছের 3টা ক্লাস আছে, 3টা ক্লাসের মধ্যে কোন ক্লাসটা ওটা তুমি বুঝতে হচ্ছে না, লেজ দেখে বুঝতে হয়েছে। যেমন আমি এখানে একটা মাছ আঁকছি, মাছের তো 3টা ক্লাস আছে, মাছ নিয়ে 3টা আলাদা ক্লাস আছে, কন্ডাক্টিভ, অ্যাক্টিনোপ্টিভ, কোনটা হবে সেটা তুমি কি বুঝবা, ক্লু দিয়ে দিছি, দেখছো ক্লু কীভাবে ধরতে হয়, লেজ দেখে বুঝতে পারবা যে এটা কোন শ্রেণীর আন্ডারে পড়ে। সো জাস্ট চিত্রটা এগিয়ে দিচ্ছে, বাকিটা তোমাকে নিজের থেকে বুঝে নিতে হচ্ছে। তারপর একটা দিই, এখানে দেখবা এরকম একটা ফিগার দিছে, এখানেও ফিগার, খেয়াল করো, ফিগার দেখেই বুঝতে হবে। আমি ফিগারটা একটু আঁকতেছি, দেখো
হয়তো সুন্দর করে আঁকতে পারবো না। ভাই এটা একটা ফিগার, আরো দুইটা ফিগার আছে। এটা আরেকটা ফিগার, আরেকটা আছে। এটা আরেকটা ফিগার। এখন এখানে তিনটা ফিগার আছে, ফিগারগুলো কি কি এটা তোমার বুঝতে হবে, বইয়ে ফিগারগুলো আছে তো বই থেকে বুঝতে পারবা। এখন দেখো এখানে একটা প্রশ্ন আমি লিখতেছি গতে, ধরো যে উদ্দীপকে উল্লিখিত বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। খেয়াল করো, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। এই উদ্দীপকে যে বি চিত্রটি আছে বলতে যাচ্ছে যে বি চিত্রটি যে প্রাণী গোষ্ঠীকে নির্দেশ করে তাদের বৈশিষ্ট্য লিখো। আবার খেয়াল করো, উদ্দীপকের যে বি চিত্রটি আছে, বি চিত্রটি যে প্রাণী গোষ্ঠীকে নির্দেশ করে, যে প্রাণী গোষ্ঠী, দেখছো কি লেভেলের কোয়েশ্চেন এগুলা, তো বুঝতে হচ্ছে, অনেক কিছু বুঝতে হচ্ছে, শুধু বই পড়ে গেলে হবে না। দেখো বি চিত্রটি যে প্রাণী গোষ্ঠীকে, এটা কিন্তু খুব হাই কোয়ালিটির প্রশ্ন এখন যেটা আমি দিচ্ছি। বি চিত্রটি যে প্রাণী গোষ্ঠীকে নির্দেশ করে তাদের বৈশিষ্ট্য লিখো। তাদের বৈশিষ্ট্য লিখো। দেখো দেখো বি চিত্রটি যে, দেখো হাই লেভেলের মানে হাই কোয়ালিটির কোয়েশ্চেন এটা। বি চিত্রটি যে প্রাণী গোষ্ঠীকে নির্দেশ করে তাদের বৈশিষ্ট্য। এখন দেখো বি চিত্র তো চিত্র গেল, এখন চিত্র দেখে কিভাবে আমি প্রাণী গোষ্ঠী, যেটা আমরা মাছের ক্ষেত্রে করছি, যেটা আমরা অ্যাসিডিয়ার ক্ষেত্রে করছি, চিত্র দেখে আমরা কোন পর্ব এটা কোন পর্ব এটা আমরা বুঝে গেছি, এখানেও চিত্র দেখে আমাকে বুঝতে হবে। তো মোট কথা বুঝতে হবে এগুলো কিসের চিত্র, এগুলো হচ্ছে সিলমের চিত্র। তার মানে শুরুর দিকে আমি তোমাদেরকে সিলম নিয়ে কিছু কথাবার্তা বলছি, কোন সিলম কোন পর্বে থাকে, কোন সিলমের প্রাণী কোন প্রাণীতে কোন ধরনের সিলম থাকে, এভাবে আমরা একটা ক্লু দিয়েছিলাম। তোমরা শুরুর দিকে যে চারটে করে দিয়েছো ওইটা দেখো, ওইটা দেখে আমাকে বলো এটা এটা কোন সিলমের, কোন সিলম, এটা কোন সিলম, এটা কোন সিলম। আমি যদি বলি এটা হচ্ছে অ্যাসিলম, এটা হচ্ছে অ্যাসিলম, অ্যাসিলম মানে হচ্ছে মানে এখানে সিলম নাই। সিলম নাই কেন, দেখো মাঝখানে যে গহ্বরটা দেখতেছো, মাঝখানে গহ্বরগুলো প্যারেনকাইমা কোষ দ্বারা ফিল আপ আছে। তা আমরা জানি মাঝখানে গহ্বরটা যদি প্যারেনকাইমা কোষ দ্বারা ফিল আপ থাকে ওইটাকে বলা হয় অ্যাসিলম। বইয়ে পিকচার আছে, সিলমের পিকচার আছে, দেখো একবার। এটা দেখো, এটা কি, এটা হচ্ছে সুডোসিলম। এটা হচ্ছে কি সুডোসিলম, মানে হচ্ছে ফেক সিলম। কেন ফেক সিলম? কারণ এখানে গর্ত তো আছেই, মানে এখানে সিলম তো আছে, তবে গর্তটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা পুরোপুরি আবৃত না, কারণ এখানে স্পেস আছে। দেখো এই জায়গায় এখানে স্পেস আছে, তাহলে গর্তটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা পুরোপুরি ঢাকা থাকে না। দ্যাটস ওয়াই এটাকে আমরা ফেক সিলম বা সুডোসিলম বলবো। ঠিক এই পিকচারটা দেখো, এটাই হচ্ছে আমাদের ইউসিলম বা প্রকৃত সিলম। এটাই হচ্ছে প্রকৃত সিলম বা ইউসিলম। কেন ভাইয়া? কারণ এখানে যে গহ্বরটা দেখতে পাচ্ছ, গহ্বরটা পুরোপুরি পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত। দেখো এখানেও পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত, মাঝখানের এই জায়গাটাও পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত। বইয়ের পিকচার দেখো তাহলে বুঝতে পারবে, তাহলে প্রকৃত সিলম। এখন তো এতটুকু বুঝতে পারছো কোনটা কোন সিলম, এটা বোঝা শেষ। এবার আসলে বি শ্রেণীটা কি, বি চিত্রটা কি, সুডোসিলম। এখন তোমরা ওই চার্টটা খুলো, তোমাদেরকে শুরুর দিকে আমি চার্টটা করে দিদি, চার্টটা একটু খুলো, খুলে দেখো সুডোসিলম কোন পর্বের প্রাণী। আমাকে কমেন্টে জানাও, খুলে দেখো যে চার্টটা আমি করে দিচ্ছি, সুডোসিলম কোন পর্বের প্রাণী, একটু আমাকে কমেন্টে জানাও। সুডোসিলম চার্টটা দেখো, চার্টটা দেখে বলো সুডোসিলম কোন পর্বের প্রাণী। সুডোসিলম কোন পর্বের প্রাণী, চার্টটা দেখে আমাকে একটু বলো।
সুডোসিলাম কোন পর্বের প্রাণী? চারটা দেখে আমাকে একটু বলো। নেমাটোডা, নেমাটোডা, নেমাটোডা। গুড গুড, এই যে পেরে গেছো তোমরা। সুডোসিলাম হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণী। তাহলে এবার তুমি বৈশিষ্ট্য লিখতে পারবা না? নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য মনে আছে না? আমি টেকনিক আকারে লিখে দিয়েছিলাম না? নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য মনে আছে না? সুডোসিলাম কোন পর্বের প্রাণী? নেমাটোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। নেমাটোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য তোমরা জানো না? টেকনিক আকারে জানো না? কি মনে আছে নেমাটোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য? কেউ একজন বলতে পারবে নেমাটোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য আমি কিভাবে মনে রাখার একটা ওয়ে দেখাইছিলাম? কারো মনে আছে? কারো মনে আছে? নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য কিউটি সুশি ইলাস্টিন নির্মিত ঠোঁটে অনুপস্থিত লিপস্টিক। এই টেকনিক দিয়ে আমি মনে রাখা হয়ে দেখাইছিলাম। কিউটি সুশি ঠোঁটে অনুপস্থিত লিপস্টিক। তো পর্বের বৈশিষ্ট্য কীভাবে মনে রাখবা? এই লাইনটা দিয়ে কিউটি সুশি ঠোঁটে অনুপস্থিত লিপস্টিক। তোমরা যারা ক্লাসগুলো করছো তারা হয়তো জানো। কিউটি দিয়ে এদের দেহ আবরণ কিউটিকল দিয়ে আবৃত থাকে। সুশি দিয়ে হচ্ছে সুডোসিলাম। এই যে সুডোসিলাম, সুশি, বুঝতে তো পারছোই। তারপর ঠোঁটে দিয়ে এদের ঠোঁট থাকে। অ্যাকচুয়ালি এদের কি থাকে? ঠোঁট থাকে, এবং ঠোঁটটা মানে সুশি ইলাস্টিন নির্মিত ঠোঁট, ঠিক আছে? ইলাস্টিন নির্মিত ঠোঁটটা ইলাস্টিন দিয়ে তৈরি। এটা একটা রাবার টাইপসের পদার্থ। ইলাস্টিন দিয়ে ঠোঁটটা রেডি। অনুপস্থিত বলতে শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র অনুপস্থিত। অনুপস্থিত বলতে শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র অনুপস্থিত। লিপস্টিক দিয়ে, লিপ দিয়ে বোঝাচ্ছে লিঙ্গ, লিঙ্গ এক। এভাবে বৈশিষ্ট্য মনে রাখো। এদিকে তোমরা ক্লাসগুলো করবা, যারা করো না স্টিল ক্লাসগুলো করবা, গ্রুপে আছে। তো এভাবে তুমি বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। তার মানে তুমি ধরতে পারছো, মোট কথা হচ্ছে তুমি ধরতে পারছো কোন প্রাণী গোষ্ঠীকে বলছে। তুমি এই পিকচার দেখে ধরতে পারছো, এটাই হচ্ছে মেইন। ধরতে পারাটা হচ্ছে মেইন, বাকিগুলো তো তোমরা আগেই পড়ছো। তাহলে গ নাম্বারটা কীভাবে করতে হয় বুঝে গেছো? গ নাম্বারটা কীভাবে করতে হয় বুঝে গেছো? এবার আসো ঘ নাম্বার। ঘ নাম্বারটি কি? ঘ নাম্বার বলছে উদ্দীপকে উল্লিখিত এ বি সি এর তিনটির মধ্যে কোন প্রাণীটি উন্নত। এখন হচ্ছে প্রশ্ন, এই উন্নত ধরনের মানে কোন প্রাণীটি উন্নত, এরকম প্রশ্ন অহরহ হয়। তাহলে আমি বলতেছি গ নাম্বারটা হচ্ছে কি? এ বি সি এই বৈশিষ্ট্যযুক্ত প্রাণীদের মধ্যে কোনটি অপেক্ষাকৃত উন্নত। মানে এ বি সি এই বৈশিষ্ট্যযুক্ত তিনটি প্রাণীর মধ্যে এই বৈশিষ্ট্য, আমাকে বলো তো এই প্রশ্নটার আনসার কি হবে? এ বি সি এই বৈশিষ্ট্যযুক্ত তিনটি প্রাণীর মধ্যে কোনটি বেশি উন্নত, কোনটি অধিক উন্নত। এবার এই ধরনের কোয়েশ্চেন কিভাবে আনসার করতে বলছি। এবার বলো আগে তোমরা বি তো বুঝছো কে? বি হচ্ছে নেমাটোডা। দেখে এ বলো কে? অ্যাসিলোমেট কারা? মনে করে দেখো অ্যাসিলোমেট কারা, কোন পর্বের প্রাণী? অ্যাসিলোমেট কোন পর্বের প্রাণী? মনে ওই বক্সটা খুলো, চার্টটা খুলো এবং দেখবা অ্যাসিলোমেট হচ্ছে প্লাটিহেলমিনথেস। তাহলে এটা হচ্ছে প্লাটিহেলমিনথেস, এটা হচ্ছে নেমাটোডা। আর ইউসিলম কারা? নেমাটোডার পরেরগুলা। নেমাটোডার পরে কারা? মলাস্কা। তারপর মলাস্কা থেকে শুরু করে একেবারে কর্ডাটা পর্যন্ত সবাই কিন্তু ইউসিলম। তাহলে বলো এই বৈশিষ্ট্যযুক্ত প্রাণীর মধ্যে কোনটা বেশি উন্নত হবে? ইউসিলম যুক্ত প্রাণী নাকি সুডোসিলম যুক্ত প্রাণী নাকি অ্যাসিলম যুক্ত প্রাণী? এই তিনটার মধ্যে কোনটা বেশি উন্নত হবে? আমি উন্নত সিকোয়েন্সে তোমাদেরকে লিখে দিছি না? এই তিনটার মধ্যে কোনটা বেশি উন্নত হবে? অবশ্যই ইউসিলম যুক্ত প্রাণী, মানে এটা। কারণ ইউসিলম যুক্ত প্রাণী প্রকৃত সিলম এই দুইটার চেয়ে বেশি উন্নত। কারণ এটা পরে এই দুইটা আগে। খেয়াল করে দেখো এই পর্বগুলো আগে আর এই পর্বের প্রাণীগুলা, এই বৈশিষ্ট্যযুক্ত পর্বের প্রাণীগুলা পরে। এটা যেহেতু পরে, এটা অধিক বেশি উন্নত। তাহলে কিভাবে ব্যাখ্যা করছে বলো তো? কিভাবে ব্যাখ্যা করছে? যেমন আমি যদি বলি এ বি সি এই তিনটি প্রাণীর মধ্যে এ হচ্ছে অ্যাসিলম, বি হচ্ছে সিউডোসিলম, সি হচ্ছে প্রকৃতসিলম। তো অ্যাসিলোমেট, ইউসিলোমেট, সিডোসিলোমেট, প্রকৃতি, এই তিন ধরনের প্রাণীর গঠন বৈশিষ্ট্য পর্যবেক্ষণ ধরা যায় যে বৈশিষ্ট্য সম্পন্ন অর্থাৎ অ্যাসিলোমেট প্রাণী হচ্ছে প্লাটিহেলমিনথেস। বি হচ্ছে এদের প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য বলবা, কম্পেয়ার করবা, একটার সাথে একটা কম্পেয়ার করবা।
প্লাটিহেলমিনথের সাথে নেমাটোডা পর্বে কম্পেয়ার করবা, নেমাটোডার সাথে এই পর্বের প্রাণীগুলো কম্পেয়ার করবা, কম্পেয়ার করে করে দেখাবা কোনটা বেশি উন্নত। নর্মালি তো তুমি জানোই যে এটা উন্নত, নর্মালি তুমি জানো এটা বেশি উন্নত, এখন ব্যাখ্যা করতে হবে না, বৈশিষ্ট্য দিয়ে ব্যাখ্যা করবা। যেমন এখানে কি লিখছে আমি একটু বলি, যে যারা মানে অ্যাসিলম যারা, অ্যাসিলমের ক্ষেত্রে কি হয়, তাদের দেহ সিলিয়াযুক্ত কিউটিকল দ্বারা আবৃত, একটি মাত্র ছিদ্র যা মুখ ছিদ্র পায়ু হিসেবে কাজ করে। বিতে যারা মানে নেমাটোডা, ঠিক আছে, তাদের দেহটা পুরু কিউটিকল দ্বারা আবৃত, পুরু, এবং এখানে সংবহনতন্ত্র শ্বসনতন্ত্র অনুপস্থিত। সিতে যারা মানে ইউসিলোমেট প্রাণীগুলা, যেখানে অ্যানিলিডা থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত থাকে, তাদের ক্ষেত্রে কি হয়, তারা প্রকৃত সিলমযুক্ত। এদের দেহ প্রাচীর পৌষ্টিক নালীর মধ্যে অবস্থিত ফাঁকা স্থান ভ্রূণীয় মেসোডার্ম স্তর থেকে উদ্ভূত পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত। এটা তো বুঝতেছই, ঠিক আছে। এছাড়া এসব প্রাণীতে বিভিন্ন নতুন বৈশিষ্ট্য বিদ্যমান, ঠিক আছে, অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, যেমন এদের উন্নত সংবহনতন্ত্র থাকে, উন্নত শ্বসনতন্ত্র থাকে, উন্নত পরিপাকতন্ত্র থাকে। তো এই পর্বের প্রাণীগুলো উন্নত হবে, এভাবে বৈশিষ্ট্য দিয়ে কি করবা, ব্যাখ্যা করবা। তো বুঝতে পারছো যে কারা বেশি উন্নত কারা বেশি অনুন্নত, এই প্রশ্নগুলো অহরহ করে। আর এই বৈশিষ্ট্যগুলোর আনসার কিন্তু বৈশিষ্ট্যতেই থাকবে, এই প্রশ্নগুলোর আনসার বৈশিষ্ট্যগুলো কম্পেয়ার করবা, বৈশিষ্ট্যগুলো কম্পেয়ার করেই বুঝতে পারবা। কারণ তুমি দেখো এই অ্যাসিলোমের যারা মানে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীগুলা নেমাটোডার চেয়ে তত বেশি উন্নত না, কারণ এদের যে প্রাচীর দেহটা থাকে, এদের কিউটিকল দিয়ে আবৃত থাকলে কিউটিকলটা পাতলা, এদের ক্ষেত্রে কিউটিকলটা মোটা, তাহলে এরা বেশি প্রোটেকশন পাচ্ছে, মোটামুটি বুঝেই যাচ্ছে। যেমন এবার প্রকৃত সিলম যদি বলি, এদের সাথে কম্পেয়ার করি, প্রকৃত সিলমের অনেক নতুন নতুন বৈশিষ্ট্য দেখা যায়, যেমন এদের উন্নত শ্বসনতন্ত্র থাকে, সংবহনতন্ত্র উন্নত থাকে, এভাবে অনেক কিছু থাকে, অনেক বৈশিষ্ট্য থাকে যেগুলো এগুলাতে তেমন থাকে না, বা মিসিং বা ব্যাকডেটেড, দ্যাটস ওয়াই এটা উন্নত। বৈশিষ্ট্য দিয়ে কম্পেয়ার করতে হবে, এটাই আমি বুঝাতে চাচ্ছি। তার মানে এই সৃজনশীলটাও বুঝছো এবং কীভাবে ধরতে জানতে হয়েছে এটাও বুঝছো। তোমাদেরকে আমি লাস্ট একটা সৃজনশীল করাচ্ছি, আজকে এমনি অনেক বেশি সময় হয়ে গেছে, জাস্ট লাস্ট। এটা একটা ফিগার দিয়ে, এটা একটা ফিগারের চিত্র, ফিগার দিয়ে সৃজনশীলটা আসছে, আমরা একটু ফিগারটা দেখি। লাস্ট একটা এটা হচ্ছে একটা চিত্র, আরেকটা চিত্র আঁকতেছি, দেখো এটা আরেকটা চিত্র, তিনটা চিত্র আঁকছি। এই চিত্রটা তোমরা একটু বইয়ের দিকে দেখবা, বইয়ে একটা পর্বের প্রাণীদের এরকম একটা চিত্র আছে। এখন দেখো আমি চিত্রটা দেখে দিয়েছি, কিন্তু তোমরা এটা আমি জানি নিশ্চিত অনেকে তোমরা এই চিত্রটা কি বা কোন পর্বের প্রাণীটা বুঝতে পারতেছো না। এরকম যখন সৃজনশীল আসবে তখন কিন্তু তুমি আনসার করতে অসুবিধা হবে। চিত্র দেখাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। প্রথমে আসো, আমাকে একটু বলো এই চিত্রটা কোন প্রাণীর হতে পারে, এই চিত্রটা কোন প্রাণীর হতে পারে, এই চিত্রটা কোন প্রাণীর হতে পারে, এটা একটু দেখি বলতে পারবা কিনা কেউ? কেউ বলতে পারবে কিনা দেখি, বলো তো, বলো। যেমন এটা হচ্ছে এ পর্বের প্রাণী, এটা হচ্ছে বি প্রাণী, এটা হচ্ছে সি প্রাণী। ধরো প্রশ্ন করছে এভাবে যে এ ও বি প্রাণীর বৈশিষ্ট্যের তুলনা করো,
এ ও বি প্রাণীর বৈশিষ্ট্যের তুলনা করা, এরকম একটা আমি কোয়েশ্চেন দিলাম। তো তোমাকে আগে এ প্রাণী কি বুঝতে হবে, বি প্রাণী কি বুঝতে হবে, এবং এরা কোন পর্বে থাকে এটা বুঝতে হবে, তাহলে বৈশিষ্ট্য তুলনা করতে পারবে। ঠিক আছে, আমাকে বলো তো এ প্রাণীটা কি হতে পারে? এটা একদম কমন, এটা হচ্ছে স্পঞ্জ। এটা হচ্ছে কি? স্পঞ্জ, একদমই কমন, এরকম ফিগার বইয়ে পাবা। এই ফিগারটা একটু তোমরা তাকাও, এই ফিগারটা হচ্ছে যকৃৎকৃমি, এই ফিগারটা হচ্ছে যকৃৎকৃমি, এই ফিগারটা হচ্ছে তোমার যকৃৎকৃমি। এখানে এসে তোমরা বেজে যাবা এই ফিগারটা কি। এই ফিগারটা হচ্ছে একটা প্রাণীর, এই প্রাণীটার নাম হচ্ছে সালপা। আরেকটা কি বৈজ্ঞানিক নামটা? সালপা ম্যাক্সিমা। দেখছো আমি নিজেই পারতেছি না, তার মানে কি এরকম প্রশ্ন আসতেই পারে। এই প্রাণীটার নাম হচ্ছে সালপা ম্যাক্সিমা, এটা তুমি বইয়ে পাবা, বইয়ের বাইরে আসবে না, এই চিত্রটা বইয়ে পাবা। এবার দেখো সালপা ম্যাক্সিমা অ্যাকচুয়ালি কোন পর্বে। আমি এই সালপা মনে রাখা, সালপা ওয়ার্ডটা আমি বলছিলাম, এবং সালপা যদি তুমি ওখানে পড়ে থাকো তাহলে এই ওয়ার্ডটা আমি ওখানে ইউজ করছিলাম। এই সালপাটা তুমি এই ওয়ার্ডটা কোথায় পেয়েছিলা? এই সালপা ওয়ার্ডটা তুমি পাইছো ইউরোকর্ডাটাতে, তার মানে এটা একটা ইউরোকর্ডেট। তার মানে দেখছো তুমি প্রাণীটার চিত্র দেখছো, ফার্স্ট টাইম দেখছো, মনে হচ্ছে যে এটা তুমি চিনতোই না, অথচ এই চিত্রটা তোমার বইয়ে আছে আর ওখান থেকেই প্রশ্নটা করছে। এখন তুমি যদি চিত্র ভালো মতো ফোকাস না করো, খেয়াল না করো, তুমি বুঝতে পারবে না এরা কারা, কোন পর্বে থাকে, এরা কারাও বুঝতে পারবে না, এরা কোন পর্বে থাকে এটাই তো বুঝতে পারবে না, তুমি আনসার করতে পারবে না। এই সালপা ম্যাক্সিমা, এই সালপা ওয়ার্ডটা আমি ইউরোকর্ডাটাতে ইউজ করছিলাম, ভালো করে খেয়াল করে দেখো। ইউরোকর্ডাটার একটা শ্রেণীর আন্ডারে পড়ে, ওই শ্রেণীটা হচ্ছে কি? থেলিয়াসি। এটা কোন আন্ডারে পড়ে মনে আছে? ইউরোকর্ডাটা পর্বের পরে, এবং ইউরোকর্ডাটা পর্বের যে শ্রেণীতে থাকে পরে, এই শ্রেণীটার নাম হচ্ছে থেলিয়াসি। মনে করে দেখো, আমি যখন পড়াইছিলাম তখন আমি এই সালপা এক্সাম্পলটা আমি দিয়েছিলাম থেলিয়াসিতে, এই সালপা এক্সাম্পলটা আমি থেলিয়াসিতে দিছিলাম। তাহলে তোমরা ওখানে যদি এটা ভালো মতো শিখো, সালপা ওয়ার্ডটা যদি কানেক্ট করতে পারো কার সাথে কোথায় পড়ছো বা কোথায় আছে, বা এই ফিগারটা যদি কানেক্ট করতে পারো তাহলে তুমি বুঝতে পারবে। তার মানে ফোকাসটা হচ্ছে মাস্ট, তোমাকে ফিগার দেখে বুঝতে হবে, এই দুইটা ইজিলি পাবা। যকৃৎকৃমি, দেখো যকৃৎকৃমির ফিগার যে এরকম, এটা যদি তুমি না জানো তাহলে এটা যে যকৃৎকৃমিটা বুঝতে পারবে না, আরেকজনের আশায় বসে থাকতে হবে যে ওর থেকে জিজ্ঞেস করতে হবে এটা কিসের ফিগার। সো ও যদি না পারে তখন পড়বা ভেজালে, তো নিজেই ভালো মতো প্রিপারেশন নেওয়া যাওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো যকৃৎকৃমি, এটা পিকচার হচ্ছে এরকম, বইয়ে দেখবা আছে, এবং যকৃৎকৃমিটা প্লাটিহেলমিনথাসে পড়ে না। তাহলে তুমি বুঝে গেছো, তুমি যদি এই প্রাণীটার নাম কি বুঝতে পারো তাহলে এটা কোন পর্বে পড়ে এটা তুমি অটোমেটিকলি বুঝে যাবা। যকৃৎকৃমিটা তোমরা পড়ছিলে সেটা হচ্ছে প্লাটিহেলমিনথাস পর্বতে থাকে। স্পঞ্জ কোথায়? স্পঞ্জ হচ্ছে পরিফেরা পর্বে, তাই না? স্পঞ্জ হচ্ছে পরিফেরা পর্বে, যকৃৎকৃমি হচ্ছে প্লাটিহেলমিনথাস পর্বে। তারপর আমাকে বলো তো, এই যে এটাই হচ্ছে সমস্যা না, ভালো করে খেয়াল করবা। ইউরোকর্ডাটাতে যতগুলা প্রাণী আছে, সেফালোকর্ডাটাতে যতগুলা প্রাণী আছে, পিকচারগুলো খেয়াল করবা। এই প্রাণীটা হচ্ছে সালপা ম্যাক্সিমা, এই সালপা ম্যাক্সিমাটা ইউরোকর্ডাটার আন্ডারে থেলিয়াসি শ্রেণীর আন্ডারে পড়ে, ইউরোকর্ডাটা উপপর্বে থেলিয়াসি শ্রেণীর আন্ডারে পড়ে, ঠিক আছে? তো আর পিকচারটা বইয়ে পাবা, পিকচার হচ্ছে এটা। এবার তুমি তো পারবা এ ও বি প্রাণীর বৈশিষ্ট্য তুলনা করো। এ হচ্ছে স্পঞ্জ মানে পরিফেরা, বি হচ্ছে যকৃৎকৃমি মানে প্লাটিহেলমিনথাস। তাহলে তুমি পরিফেরা পর্বের বৈশিষ্ট্য জানা আছে তোমার, প্লাটিহেলমিনথাস পর্বের বৈশিষ্ট্য জানা আছে তোমার। এই দুইটা পর্বের বৈশিষ্ট্য তুমি কম্পেয়ার করতে পারবে না? অবশ্যই। এখন আমি যদি বলি এই দুইটার মধ্যে কোনটা বেশি উন্নত, আমি যদি বলি এই প্রাণীর থেকে এই প্রাণী কি উন্নত, তাহলে আনসার হবে অবশ্যই উন্নত, কারণ পরিফেরার পরে হচ্ছে প্লাটিহেলমিনথাস, তাহলে প্লাটিহেলমিনথাস এটার চেয়ে বেশি উন্নত। তাহলে বৈশিষ্ট্যগুলো কম্পেয়ার করতে পারবা না, এটাই হচ্ছে প্রশ্ন। এ ও বি প্রাণীর বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করো, একটা তুলনা করবা, কম্পেয়ার করবা। তুলনা মানে কি? কম্পেয়ার মানে সিমিলারিটি ডিসিমিলারিটি দুইটাই থাকবে, পার্থক্য থাকতে পারে আবার সিমিলারিটিও থাকতে পারে, মানে মিলও থাকতে পারে। তুলনা মানে কি? তুলনা মানে হচ্ছে পার্থক্যও থাকতে পারে, লিখতে পারবা, এবং
সিমিলারিটিটাও লিখতে পারবা। ডিফারেন্স মানে শুধু হচ্ছে পার্থক্য, আর তুলনা মানে হচ্ছে কি পার্থক্যও থাকতে পারে, আবার যেটা মিল আছে সেটাও লিখতে পারে, এভাবে তুলনা করবা। তারপর ঘ নম্বরে কি বলছে? ঘ নম্বরে বলছে উদ্দীপকের সি প্রাণীটি এ ও বি থেকে উন্নত। সি প্রাণীটি এ ও বি থেকে উন্নত। এখন তো বুঝছ যে সি প্রাণীটা কি, এখন তো বুঝছ সি প্রাণীটা কি। দেখো সি প্রাণীটা হচ্ছে সালপা ম্যাক্সিমা, বইয়ে পিকচারটা আছে, এবং এটা ইউরোকর্ডাটার আন্ডারে পড়ে থ্যালিয়াসিস শ্রেণী। তাহলে এটা কর্ডাটা না, তো কর্ডাটা হলে এটা উন্নত হবে না, কারণ এটা হচ্ছে পরিফেরা, এটা হচ্ছে প্লাটিহেলমিনথেস, আর সবার লাস্ট হচ্ছে এটা হচ্ছে কর্ডাটা। তাহলে কর্ডাটা পড়বে প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি উন্নত না, তাহলে এটাই তো উন্নত হবে। ব্যাখ্যা করতে পারবে না, কারণ এদের নটোকট থাকে, এদের গলবিলীয় ফুলকারন্দ থাকে, এদের শ্বসনতন্ত্র থাকে, সব কিছু থাকে, আপডেটেড যত কিছু আছে এদের সব কিছু থাকে। কিন্তু এদের ক্ষেত্রে তুমি যদি প্লাটিহেলমিনথেসে দেখো, প্লাটিহেলমিনথেস শ্বসনতন্ত্র নাই, সংবহনতন্ত্র নাই, আর পরিফেরার কথা তো বাদই দিলাম, এই তো সবচেয়ে অনুন্নত লেভেলের প্রাণী। এর বৈশিষ্ট্যগুলো পড়লেই বোঝা যায়, এটা হচ্ছে সবচেয়ে অনুন্নত লেভেলের প্রাণী। এর শ্বসনতন্ত্র নাই, সংবহনতন্ত্র নাই, তারপর এটা হচ্ছে সুডোসিলম, এর সিলম হচ্ছে অনুন্নত সুডোসিলম, ঠিক আছে। আর এর হচ্ছে দেখো, এর হচ্ছে কি প্রকৃত সিলম, এর হচ্ছে কি প্রকৃত সিলম। তাহলে বৈশিষ্ট্যগুলো কম্পেয়ার করে করে উন্নত বৈশিষ্ট্যগুলো বুঝাইতে পারবা, এভাবে কি করতে পারবা, আনসার করতে পারবা, যেটা আমি বুঝাইতে চাচ্ছি। উন্নত প্রশ্নগুলো বেশি আসে। আর একটা স্টুডেন্ট যখন উন্নত জিনিসটা ব্যাখ্যা করতে চায়, এই উন্নত জিনিসটা ব্যাখ্যা করতে একটু সাফার করে। তো তোমরা এই জিনিসটা যদি বাসা থেকে ভালো মতো প্র্যাকটিস করো, যে কোনটা কার চেয়ে বেশি উন্নত হলে আমি কিভাবে লিখবো, যদি মেন্টালি সাজাই নিয়ে যাও, তাহলে পরীক্ষারও এটা সাজায় লিখতে অসুবিধা হবে না, টাইমও লস হবে না। তো বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা এই উন্নত বৈশিষ্ট্যগুলো সাজায় লিখতে একটু অসুবিধায় পড়ে। তা আমি তোমাকে একটা সিম্পল ওয়ে বলতেছি, উন্নত বৈশিষ্ট্য সাজানোকে একটা সিম্পল ওয়ে হচ্ছে বৈশিষ্ট্যগুলো কম্পেয়ার করবা। তুমি যদি বৈশিষ্ট্যগুলো কম্পেয়ার করাইতে পারো, তাহলে তুমি বুঝাইতে পারবা যে কোনটা উন্নত বেশি, কারণ বৈশিষ্ট্যের মধ্যেই উন্নত বৈশিষ্ট্যগুলো অনুন্নত বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে, বৈশিষ্ট্যের মধ্যেই উন্নত অনুন্নত বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে। তো তুমি যদি বৈশিষ্ট্যের দিকে ফোকাস দাও, তাহলে তুমি জিনিসটা সাজায় লিখতে পারবা, আমি এটাই বুঝাইতে চাচ্ছি। তো আমি এরকম ফিগার দিয়ে আরেকটা সৃজনশীল করাইছি, তো মনে রাখবা ফিগার দিয়ে সৃজনশীল আসলে এগুলা ধরতে জানতে স্টুডেন্টরা সাফার করে, প্রবলেমে পড়ে, যেটা তোমরা করার সময় বুঝতেছোই। যেমন এই পিকচারটা তোমরা সাফার করতেছো, এটা তোমরা বের করতে পারতেছো না, তাহলে এই জন্য বলছি বারবার পিকচারের দিকে একটু ফোকাস দিবা। পিকচার দেখে দেখে তুমি বুঝতে হবে যে এটা কোন পর্বে থাকে, এই প্রাণীটার নাম কি, এটা কোন পর্বে থাকতে পারে বা থাকে, তাহলে তুমি আনসার করতে পারবা, আদারওয়াইজ আনসার করতে তো পারবা না। তো আমরা আজকে এতটুকু পর্যন্ত করলাম, তো 5:13 বাজে গেছে। তো আমরা নেক্সট ক্লাসে আরও কিছু সৃজনশীল করব, আরও কিছু হয়তো কিছু বলার আছে। আমি তোমাদেরকে গ ঘটা বলতেছি, ক খটা তো এখানে ম্যাটার না, গ ঘ তোমাকে ধরতে জানতে হবে। ক খ তো যে কোনো জায়গা থেকে আসতে পারে বা এই অধ্যায়ের থেকেও আসতে পারে, গ ঘটাই হচ্ছে মেইন, মানে গ ঘটা ধরতে জানতে হবে। সো তোমরা বুঝতেছো গ ঘটা কীভাবে ধরতে হয়। তা আমি তোমাদেরকে একটা ওয়ে বলে দিচ্ছি, তোমরা কিভাবে ক্লু ধরবা, কিভাবে বুঝবা এটা কোন প্রাণী, এটা কোন পর্বে থাকতে পারে, এগুলো ধরতে জানতে হবে। এগুলো ধরলে তুমি আনসারগুলো করতে পারবে, আদারওয়াইজ আনসার করতে অসুবিধায় পড়বা। সো আমি এতটুকু দেখা দিলাম, নেক্সট ক্লাসে আরও কিছু সৃজনশীল করব, এবং মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট ক্লাসে বহু নির্বাচনী হবে, এবং বহু নির্বাচনীগুলো আমি একটু সাজানোভাবে দেওয়ার চেষ্টা করব, যাতে তুমি বহু নির্বাচনী কী করতে পারো, আনসার করতে পারো। বা যখন চ্যাপ্টারটা পড়বা, মনে রাখবা চ্যাপ্টার পড়ার সময় চ্যাপ্টারগুলো এমনভাবে পড়বা যাতে সৃজনশীল এবং বহু নির্বাচনী দুইটাই কাভার হয়। তো তোমরা কি করতে পারো, যে চ্যাপ্টার যখন একটা শেষ করতেছ, ঠিক আছে, যারা 21 আছো তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট কথাগুলা, যে চ্যাপ্টার যখন একটা তুমি শেষ করতেছ, তো তখন তোমার মাথায় দুইটা জিনিস থাকতে হবে, তুমি এই চ্যাপ্টার থেকে সৃজনশীল আসলে সৃজনশীল যখন আনসার করতে পারবা, বহু নির্বাচনী আসলে বহু নির্বাচনীয় আনসার করতে হবে, এরকম মেন্টালিটি তোমার মাথা সেট করতেই হবে। কারণ প্রতিটা চ্যাপ্টার থেকেই সৃজনশীল আসবে, প্রতিটা চ্যাপ্টার থেকেই তোমার এমসিকিউ হবে। তো তুমি যখন একটা চ্যাপ্টার করবে, মেন্টালি মাথাটা এমনভাবে সেট করবা, এখান থেকে সৃজনশীল আসলে আমি যেরকম পারবো, বহু নির্বাচনী আসলে এরকম পারবো। তাহলে ওয়েটা কি, তাহলে এভাবে মেন্টালি সেট কীভাবে করবো, সেটা হচ্ছে তুমি যখন একটা চ্যাপ্টার পড়বা, চ্যাপ্টার পড়ার জন্য সৃজনশীলের জন্য যেভাবে প্রিপারেশন নেবা, এমসিকিউর জন্য সেভাবে প্রিপারেশন নেবা। কথা হচ্ছে একটা চ্যাপ্টারকে দুইভাবে পড়তে হবে। কথা হচ্ছে একটা চ্যাপ্টারকে দুইভাবে পড়তে হবে। প্রথমে
পুরো চ্যাপ্টারটা তো পড়ে ফেললা, তাহলে তোমার তারপর পুরো চ্যাপ্টারটা পড়ে এবার তুমি সৃজনশীলটা প্র্যাকটিস করলা। এবার তুমি কি করতে করলা? সৃজনশীল প্র্যাকটিস করলা। তারপর তুমি কি করবা? বহু নির্বাচনী করবা, বহু নির্বাচনী প্র্যাকটিস করবা। বুঝা গেছে? মানে তুমি সৃজনশীল করে কিন্তু ক্ষমা দিবা না, সৃজনশীল করে তুমি মনে করবা না যে তোমার কাজ শেষ। তুমি সৃজনশীল করার পর তুমি বহু নির্বাচনের জন্য আরেকবার চ্যাপ্টারটা পড়বা, আরেকবার রিভাইজ দিবা, আবার বহু নির্বাচনী প্র্যাকটিস করবা। মোট কথা একটা চ্যাপ্টারকে দুইভাবে দেখবা, একটা হচ্ছে সৃজনশীলের জন্য পড়বা, আরেকটা হচ্ছে বহু নির্বাচনী পড়বা। দুইটা জিনিসই একসাথে করতে হবে, তাহলে তোমার বহু নির্বাচনী বলো সৃজনশীল বলো, হ্যাঁ দুইটা পড়তে হবে। প্রথমে সৃজনশীলটা কভার করবা, তারপর বহু নির্বাচনটা কভার করবা। তো আমরা নেক্সট ডে আরও কিছু সৃজনশীল দেখবো, প্লাস বহু নির্বাচন দেখবো। তো আশা করি আজকে অনেক কিছু বুঝতে পারছো এবং এগুলো ধরতে জানছো। তো একটা চ্যাপ্টার পড়ে গেলেই হবে না, চ্যাপ্টারগুলোকে সিস্টেমেটিক্যালি পড়তে হবে, সৃজনশীল কীভাবে আসে এগুলো দেখতে হবে, আসলে তুমি আনসার করতে পারতেছো কিনা বা তুমি ধরতে জানতেছো কিনা এটা দেখতে হবে। মোট কথা তোমাকে এমনভাবে পড়তে হবে যেন তুমি পরীক্ষা দিতে বসছো, তুমি এমনভাবে প্র্যাকটিস করবা যেন তুমি পরীক্ষা দিতে বসছো। তো তুমি যখন সলভ পেপারটা নিবা, সলভ পেপার নেওয়ার সময় তোমার মাইন্ডসেটটা এমনভাবে হবে যে তুমি পরীক্ষায় বসছো, না আমি এটা সলভ করার চেষ্টা করতেছি, না পারলে কি করলে আমি এটা পারবো এটা বুঝতে হবে, যেটা আমি তোমাদের এখানে বুঝাই দেওয়ার চেষ্টা করছি। যেমন আমি এমনভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যেমন আমি পরীক্ষা দিচ্ছি, এভাবে বোঝানোর চেষ্টা করছি। তো এভাবে চিন্তা করবা যে তুমি পরীক্ষা দিচ্ছ, তুমি সলভ করতেছো না, তুমি পরীক্ষা দিচ্ছ মনে করবা। তো প্রথমে নিজে করার চেষ্টা করবা, এবং নিজে করতে গিয়ে তো প্রবলেম ফেস করবা অনেকগুলা। তো প্রবলেম ফেস করার জন্য তুমি উত্তরটা দেখবা না, উত্তর দেখবা এবং উত্তরটা তোমার কী চিন্তা করা উচিত ছিল এটা মাথায় রাখবা। উত্তর দেখে ফেললে হবে না, শুধুমাত্র এভাবে উত্তর দেখে ফেলছো কাজ শেষ এটা মনে করলে হবে না। তুমি পারো নাই উত্তর দেখে ফেলছো কাজ শেষ এটা মনে করলে হবে না, তুমি কেন পারো নাই, তোমাকে কীভাবে চিন্তা করা উচিত ছিল এটা মাথায় রাখতে হবে, যেটা আমি এখানে বলার চেষ্টা করছি। তোমার এখানে কী চিন্তা করতে হবে, তোমাকে কী মাথায় রাখতে হবে এটা আনসার করতে হলে, এটাই হচ্ছে কোয়েশ্চেন। সো এভাবে যখন তুমি কোয়েশ্চেন আনসার করবে তখন তুমি সৃজনশীল পারবা, সৃজনশীল ধরতে জানবা, আনসার করতে পারবা। এখানে এগুলো কোনো বাংলা পরীক্ষা না যে তুমি সৃজনশীল একটা দেখছো, তুমি বানা লিখে দিছো A+ পাই গেছো, এগুলো বাংলা পরীক্ষা না। সো সায়েন্সের ক্ষেত্রে কী হয়, তোমাকে সৃজনশীল ধরতে হয়, লেখা কম, লেখা কম, অবশ্যই এখানে লেখা বেশি না, তোমাকে এখানে বেশি লিখতে হবে না, তোমাকে এখানে যুক্তি দিয়ে লিখতে হবে। প্রতিটা কথা যেগুলো এই উত্তরের পক্ষে চাই সবগুলো কথা লিখতে হবে। আবিজাবি কথা লিখলে কোনো নাম্বার পাবে না, মনে করিও না যে জীববিজ্ঞান মানে আমি আবিজাবি কথা লিখতে পারবো না, কোনো আবিজাবি কথা লিখতে পারবে না। লেখা কম হলেও কোনো সমস্যা নাই যদি মূল কথাগুলো আসে। সো এগুলো মাথায় রাখবা। তাহলে আজকে এতটুকু থাক। সাল্লাম আলাইকুম।